লাস্টে যেটা করেছিলাম ইমপারফেক্ট বাইফার্কেশনস, সেটা থেকেই শুরু করব এবং সেটা থেকে আজকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে সিমেট্রিক্যাল কোনো সিচুয়েশনে যখন সিমেট্রি ব্রেকিং ঘটে তখন হঠাৎ করে বাইফার্কেশনের হঠাৎ চেঞ্জেস আসতে পারে, মানে বাইফার্কেশনের মধ্যেও চেঞ্জ আসতে পারে। সো সেইটারকে আমরা অনেক রকম নামে ব্যাখ্যা আখ্যা দেওয়া হয়। একটা হচ্ছে ক্যাটাস্ট্রফি বলা হয়, মানে হঠাৎ করে বিহেভিয়ার যেরকম বাইফার্কেশন অনুযায়ী চেঞ্জ হওয়া উচিত ছিল তার থেকেও ডেঞ্জারাস ভাবে চেঞ্জ করে, ঠিক আছে। সো সেটার একটা এক্সাম্পল আজকে দেখাবো, যেটা হচ্ছে ইনসেক্ট আউটব্রেক। তো তার আগে আমি ইমপারফেক্ট বাইফার্কেশনটা একবার মনে করি দেখি। বেসিক্যালি যে কোনো বাইফার্কেশন যেগুলো নর্মাল ফর্ম ছিল, স্যাডেল নোডের ক্ষেত্রে আর প্লাস এক্স স্কোয়ার, ট্রান্সপিটাকের ক্ষেত্রে আর এক্স প্লাস এক্স স্কোয়ার, আর পিচ ফকের ক্ষেত্রে আর এক্স প্লাস মাইনাস এক্স কিউব। এই তিনটে নর্মাল মোডের সঙ্গে আমি যদি একটা ইমপারফেকশন টার্ম যোগ করে দিই, এইচ, ঠিক আছে। তো আগের দিন দেখিয়েছিলাম যে তার ফলে আমার, আমি আজকে আবার দেখাবো যে সেই ইমপারফেক্ট টার্মটা অ্যাড করার ফলে আমার কোনো একটা দিক বায়াসড হয়ে যায়, মানে বিশেষ করে পিচ ফর্কের ক্ষেত্রে। পিচ ফর্কের ক্ষেত্রে আমরা জানি যে সিমেট্রিক হয় জিনিসটা, মানে প্রথমে ধর জিরোটা স্টেবল, তারপর জিরোটা আনস্টেবল, এবং তারপরে ধর একটা এরকম পিচ ফর্ক টাইপের দুটো স্টেবল ফর্ম হয়ে যায়। সো সিমেট্রিক্যালি জিনিসটা আইদার ওপরটাতেও ফলো করতে পারে বা নিচেরটাও ফলো করতে পারে। কিন্তু যখন ওই এইচ এর মতো একটা ইমপারফেকশন অ্যাড হয়ে যায় তখন দেখা যায় যে ওটা এক্স্যাক্টলি নয় ওপরটা নয় নিচটা ফলো করবে। এগুলো আমি আজকে দেখাবো, ঠিক আছে। তো সিমেট্রি ব্রেকিং ঘটে একটা বেসিক্যালি, এবং এই সিমেট্রি ব্রেকিং যে কোনো ফেজ ট্রানজিশনের ক্ষেত্রেই ঘটে, বিকজ ফেজ ট্রানজিশনের পরে ওটা কোনো একটা পার্টিকুলার মানে স্টেবিলিটি বেছেই নেবে। ম্যাগনেটিজম হলে সেটা নয় স্পিন আপ বা স্পিন ডাউন কিছু একটা বেছেই নেবে। সো এই সিমেট্রি ব্রেকিং যে কোনো ফেজ ট্রানজিশনেই ঘটে। তার মানে ইমপারফেকশন প্যারামিটারটা সব মানে সবকিছুর মধ্যেই থাকবে, সেটা সেই মুহূর্তে ফ্লাকচুয়েশন, সেই মুহূর্তে এরারের জন্য হতে পারে, হোয়াট এভার। সো ইমপারফেক্ট বাইফার্কেশনটাই পড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট, জাস্ট বাইফার্কেশন পড়া নয়। তো আমি আজকে স্টার্ট করছি হচ্ছে, আচ্ছা দাদা আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি, দাদা এক মিনিট। এক মিনিট ধরে এটা অফ করে শেয়ার করবো। তো সাপোজ আমি পিচ ফকটাই করছি, ঠিক আছে, ওটাই সব থেকে ইন্টারেস্টিং। স্যাডেল নোডেও দিতে পারি, ওগুলো আমি পরে তোদেরকে করতে বলবো বাড়িতে বা কিছু, বাট খুব ইন্টারেস্টিং কিছু আসে না, মানে আসে পিচ ফকটা সব থেকে ইন্টারেস্টিং, এই জন্য ওটা করাচ্ছি। ধর পিচ ফকের ক্ষেত্রে এইচ প্লাস আর এক্স প্লাস, আচ্ছা মাইনাস ধর এক্স কিউব। মাইনাস হলে এটা সব ক্রিটিক্যাল পিচ ফক, মানে ক্রিটিক্যাল ইয়ের আগে, ক্রিটিক্যাল আর এর আগে বাইফার্কেশনটা আছে, তারপরে নেই। ইকুয়াল টু এক্স ডট, এরকম একটা ধর উল্টো লিখলাম হোয়াট এভার, এরকম একটা ধর ইকুয়েশন আছে। এইটা হচ্ছে নর্মাল ফর্ম আমার সাবক্রিটিক্যালের, তার সঙ্গে একটা ইমপারফেকশন যোগ হয়েছে, এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। জিরো হলে নর্মাল ফর্মটা ফিরে আসবে। যখন জিরো তখন কি হয় পিচ ফকের ক্ষেত্রে, আহ, এরকম থেকে জিনিসটা আস্তে আস্তে এরকম একটা ফর্মে যায়, ঠিক আছে। তো বেসিক্যালি একটা পয়েন্ট থেকে তিনটে পয়েন্ট তৈরি হয়, অথবা উল্টোটা হয়, এটা সাবক্রিটিক্যাল, এটা ক্ষেত্রে উল্টোটা হবে। এনিওয়ে, এবার ব্যাপারটা হচ্ছে যে এই ইমপারফেকশনে যোগ করার ফলে কি হয়, আগের দিন আমি দেখাচ্ছিলাম যে এই জিনিসগুলোকে যদি পোটেনশিয়ালের টার্মসে লিখি, তাহলে এই গ্রাফটার পোটেনশিয়াল ফর্মটা সামহাট এরকম। আচ্ছা, পোটেনশিয়াল ফর্মটা তোরা করতে শিখেওছিস, তাই আমি মুখেই বলেছি যে এইটার পোটেনশিয়াল ফর্মেশনটা হবে সামহাট লাইক এরকম, এটার হবে এরকম। তো অবভিয়াসলি বুঝতেই পারছিস যে আমার জিনিসটার ফর্মটা একটা এরকম টাইপের আসবে, আর যখন বাইফার্কেশনটা হবে সামহাট একটা এরকম ফর্ম চলে আসবে, ঠিক আছে। মানে এই আর এর টার্মটা আর একটু নিচে নামিয়ে দেবে জিনিসটাকে, দি বাইফার্কেশনটা হবে। সো এর থেকে বোঝা যাচ্ছে যে আমার দুটো স্টেবল পয়েন্ট তৈরি হয়ে যায় আফটার বাইফার্কেশন। উল্টোটা হতে পারে, এটা আমি একটা দেখালাম, এটা সুপার ক্রিটিক্যাল, এটা হচ্ছে তোর বাইফার্কেশনের পরে দুটো স্টেবল পয়েন্ট তৈরি হয়ে যাওয়া, এবং তার আগে এইটা স্টেবল পয়েন্ট ছিল। বাইফার্কেশনের পরে এইটা আনস্টেবল হয়ে গেল, সেখান থেকে দুটো স্টেবল পয়েন্ট তৈরি হলো, এটা হচ্ছে এরকম একটা বাইফার্কেশন। সো এরকম ঘটনাগুলো ঘটে, ঠিক আছে, পোটেনশিয়াল দিয়ে দেখলে বুঝতে সুবিধা হয়। যেই আমি একটা এইচ টার্ম যোগ করলাম, সেই এইচটার ফলে পোটেনশিয়ালে এরকম একটা চেঞ্জ আসবে, ঠিক আছে। এই চেঞ্জটার ফলে কি হবে, এইচ এক্স মানে একটা এক্স মানে একটা লিনিয়ার, মানে এরকম একটা কিছু অ্যাড হলো, সামহাট এরকম একটা ফর্ম কিছু অ্যাড হলো, ঠিক আছে। যার ফলে তোর এইচ এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ হলে
এরকম ভাবে অথবা এরকম ভাবে একটা অ্যাডিশন হবে, ঠিক আছে, ডিপেন্ডস অন এইচ এর ভ্যালু, যার ফলে তোর একটা দিক বায়াসড হয়ে যাবে। ওকে, which means বাইফার্কেশনের পরেও একটা দিক বায়াস থাকবে, সো ইট উইল বি মোর প্রোন টু গো টু দ্যাট সাইড। মানে এটা প্লট করলে আর ভালো করে দেখতে হবে, সো ইট উইল বি মোর প্রোন টু গো টু দ্যাট সাইড, মানে সিমেট্রিটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এই ঘটনাগুলো ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে ঘটে। আজকে আমি দেখাবো যে এটা ম্যাগনেটাইজেশন ছাড়াও তোর মানে বায়োলজিক্যাল একটা সিস্টেম, যেটা হচ্ছে ইনসেক্ট আউটব্রেক, সেখানে ঘটে। সেখানে ঘটলে কি হয় তার আগে একটুখানি এটা নিয়ে ডিসকাস করে নেবো, যাতে ওটা করতে সুবিধা হয়, মানে ম্যাথমেটিক্যালি একটু ডিসকাস করে নেবো। ওকে, সো একটু মুছি। এই কনসেপ্টটা নিয়ে কারো ডাউট আছে যে আমি কি বলতে চাইছি, বেসিক্যালি ইমপারফেকশনটা কাকে বলছি? ওকে, ফাইন। প্রথম কথা হচ্ছে যে এই এইচ টার্মটা অ্যাড করার ফলে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, আমাদের যদি অ্যানালিসিস করতে হয়, প্রথমে আমরা স্টেবল পয়েন্ট অ্যানালিসিস করি, মানে এক্স স্টার খুঁজে বার করি। বোঝাই যাচ্ছে যে এক্স স্টার বার করতে গেলে, মানে এক্স স্টার মানে হচ্ছে তোর সরি এক্স স্টার মানে হচ্ছে যেখানে এক্স ডটটা জিরো হয়, সরি অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত নয়, এক্স ডটটা জিরো হয়, সো এইভাবে লিখি আমি, এক্স ডট ইকুয়াল টু এক্স equal to 0 implies h plus rx minus x cube equal to 0, এবং বুঝতেই পারছি এটা কিউবিক ইকুয়েশন, এটা সলভ করা বেশ কঠিন কাজ, আমি করবো না। সো উইল গো টু গ্রাফস। গ্রাফ আঁকারও তোরা শিখে গেছিস, তাহলে আমি এই গ্রাফটা আঁকবো, তার সঙ্গে এটাকে প্লট করার চেষ্টা করবো, ঠিক আছে। এবার এই গ্রাফটার মধ্যে একটা আর প্যারামিটার আছে, মানে দুভাবে আঁকতে হবে, রাইট। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দুটো গ্রাফই আঁকবো, মানে যেটা এঁকেছিলাম, একটা হচ্ছে যখন আর লেস দেন 0, এটা হচ্ছে এরকম rx minus x cube, which basically means আরও যেহেতু নেগেটিভ তাই পুরোটাই তোর মাইনাস এক্স কিউব টাইপের একটা ফর্ম হয়েছে, ঠিক আছে। আলটিমেটলি মাইনাস এক্স কিউবটা ডমিনেট করবে, কারণ যত হাই এক্স হবে তখন এই মাইনাস এক্স পার্টটা খুব একটা ডমিনেট করবে না, সো মাইনাস এক্স কিউবের মতোই গ্রাফটা আলটিমেটলি দাঁড়াচ্ছে। প্রথম দিন থেকে করছি, সেই জন্য এটা নতুন করে বলার কিছু নেই। আর সেকেন্ডার ক্ষেত্রে কিছুক্ষণের জন্য আরটা যেহেতু পজিটিভ হয়েছে, তাই কিছুক্ষণের জন্য ওই এক্স টার্মটা ডমিনেট করবে, খুব অল্পক্ষণের জন্য, তারপরেই আবার এক্স কিউব টার্মটা ডমিনেট করবে, সেই জন্য একটুখানি জিনিসটা লিনিয়ারলি এক্স এর মতো ভ্যারি করে কিছুক্ষণ, তারপরে এনিওয়ে, সো দিস থিংস ইউ নো। হাউএভার এই গ্রাফ দুটোর সঙ্গে এবার আমাকে এইচ কে প্লট করতে হবে, একটুখানি মুছে জিনিসটা বড় করি, নাহলে দেখতে অসুবিধা, মানে দেখতে সুন্দর হবে না, বুঝতে অসুবিধা হবে, একটু বড় করে আনতে। হাউএভার এবার এইচটাকেও প্লট করতে হবে। এ হোয়াট ইজ এইচ? এইচ ইজ নাথিং, একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। সো এইচ এর ভ্যালু অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকতে পারে, ঠিক আছে। তো এইচ এই বাঁ দিকের গ্রাফে যেখানেই থাকুক, ইউ ক্যান ক্লিয়ারলি সি একটা করেই কাট হবে এইচ এর সঙ্গে এই কার্ভটার, যার মানে বাঁ দিকে, মানে আর যখন লেস দেন 0 তখন একটা করেই ফিক্স পয়েন্ট তৈরি হবে এই সিস্টেমটার। গট মাই পয়েন্ট? যে আর এই সিস্টেমটার আর লেস দেন 0-তে ওয়ান ফিক্স পয়েন্ট অলওয়েজ, এইচ যতই ভ্যারি করি, ঠিক আছে। আর গ্রেটার দেন 0-তে কি হচ্ছে, এইচ যদি ভ্যারি করি একটা ফিক্স পয়েন্ট আছে, একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে, যেই ক্রিটিক্যাল, এটাকে এইচ সি বলছি, সেই ক্রিটিক্যাল পয়েন্টটার পরে একটা স্যাডেল পয়েন্ট, এই ক্রিটিক্যাল পয়েন্টটার পরে একটা স্যাডেল পয়েন্ট এইখানে পাওয়া যাচ্ছে। আর একটু বাড়াতে থাকলে একটা ফিক্স পয়েন্ট যেটা ছিল সেটা আছে, প্লাস আরো দুটো করে ফিক্স পয়েন্ট তৈরি আছে স্যাডেল নোডের মতো, ঠিক আছে। তাহলে আবার বলছি জিনিসটা কি হলো, যে উই স্টার্টেড উইথ আ ইমপারফেক্ট বাইফার্কেশন, আগের দিনের মতোই এই সিস্টেমটাকে নিয়ে স্টার্ট করলাম, এবং সেই সিস্টেমটা আমরা ফিক্স পয়েন্টগুলো খোঁজার জন্য এক্স ডট ইকুয়াল টু 0 করলাম। এক্স ডট ইকুয়াল টু 0 এইটা থেকে এই কিউবিক ইকুয়েশন থেকে বার করা কঠিন বলে দুটো গ্রাফ এঁকে আমরা সলভ করার চেষ্টা করছি। একটা হচ্ছে আর এক্স মাইনাস এক্স কিউব গ্রাফ, যেটা আর লেস দেন 0-তে এরম এবং গ্রেটার দেন 0-তে এরম দেখতে হয়, দিয়ে তার সঙ্গে এইচ কে প্লট করছি, যার ফলে দু রকম গ্রাফের মধ্যে একবার দেখছি বাঁ দিকে যখন আর লেস দেন 0 তখন এইচ যতই ভ্যালু থাক ওই গ্রাফটার সঙ্গে একটা করেই কাট করবে, which means আর লেস দেন 0-তে একটাই ফিক্স পয়েন্ট তৈরি হবে এই সিস্টেমটা, আর গ্রেটার দেন 0-তে একটা কাট হচ্ছে, তারপর হঠাৎ করে এই এইচ সি ভ্যালুতে যেই এইচটা পৌঁছচ্ছে তারপর থেকে দুটো তিনটে করে কাট হচ্ছে, তারপরে আবার সেই এক্সাক্ট ইকুয়াল মাইনাস এইচ সিতে যখন পৌঁছচ্ছে তারপরে আবার একটা করে কাট হচ্ছে এই কার্ভটার সঙ্গে, এইচ গ্রাফটার, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছি যে এইচ ভ্যারি করলে নর্মাল মোড যেটা আছে সেটা যেরকম ছিল সেইখানে যদি এইচটাকে ভ্যারি করাই এবার, তাহলে আর লেস দেন 0-তে ওয়ান ফিক্স পয়েন্ট, আর গ্রেটার দেন 0-তে ওয়ান ফিক্স পয়েন্টের পরে হঠাৎ করে একটা থ্রি ফিক্স পয়েন্ট অ্যারাইজ করবে, দিয়ে হঠাৎ করে আবার একটা ওয়ান ফিক্স পয়েন্ট হয়ে যাবে,
ঠিক আছে। এই সেকেন্ড এই 3 ফিক্স পয়েন্টের মধ্যে যেই দুটো অ্যারাইভ করছে এক্সট্রা, সেই দুটো হচ্ছে স্যাডেল নোড। কারণ দেখতেই পাচ্ছিস যে এখানে একটা ওরকম এই জিনিসটা করছে, ঠিক আছে, যেটা স্যাডেল নোডে ঘটে। মানে একটা স্টেবল হবে হয়তো, একটা আনস্টেবল হবে হয়তো, রাইট? তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটাকে তাহলে এবার আমরা প্যারামিটার স্পেসে আঁকি, মানে বাইফার্কেশন ডায়াগ্রামটা আঁকি। কোনো ডাউট আছে এটা এখনো অবধি? ওকে, ডাউট থাকলে বলতে পারিস, ঠিক আছে, ফাইন। সো প্যারামিটার এই বাইফার্কেশন ডায়াগ্রামটা আঁকার আগে একটুখানি ম্যাথমেটিক্যালি যদি অ্যানালিস করি জিনিসটাকে, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে মানে ম্যাথমেটিক্যালি অ্যানালিসিস মানে এই সিটা যদি খুঁজে বার করার চেষ্টা করি যে কোন ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে এটা তোর এই এই ঘটনাটা ঘটছে, যে তিনটে করে পয়েন্ট আসছে। ইট ইজ ভেরি সিম্পল বিকজ ট্যানজেনশিয়ালি হবে, যেখানে ট্যানজেনশিয়াল হবে সেখানে হবে। এবং অলরেডি তোরা আগে এই কাজটা করেছিস, মানে যেখানে আমার এইচ ইকুয়াল টু আর এক্স মাইনাস এক্স কিউ হবে, প্লাস যেখানে আমার ডিডিএক্স অফ এইচ ইকুয়াল টু ডিডিএক্স অফ এইটা হবে আর এক্স মাইনাস এক্স কিউ। এই দুটোকে একসঙ্গে স্যাটিসফাই করতে হবে, সেই পয়েন্টটায় গিয়ে ওই প্রথম আরো দুটো এক্সট্রা পয়েন্ট আসছে, স্যাডেল নোড বাইফার্কেশনটা হচ্ছে। সো সেকেন্ডটা করাটা ইজিয়ার, তো সেকেন্ডটা করি। 0 ইকুয়াল টু আর মাইনাস 3x স্কোয়ার অর এক্স, এটা অ্যাকচুয়ালি এক্স স্টার বলা উচিত কারণ এগুলো ফিক্স পয়েন্ট ধরেই করছি। তো এক্স ইকুয়াল টু রুট ওভার অফ r/3, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে আচ্ছা এটা এক্স স্টার ইকুয়াল টু, সরি এক্স নয়, এক্স স্টার ইকুয়াল টু, তাহলে আমি বুঝতে পারছি যে এক্স স্টারের ভ্যালুটা পেলাম। এইটাকে যদি আমি এবার বসিয়ে দিই তোর এইখানটায়, মানে তোর এই কার্ভটার এই পয়েন্টটায় গিয়ে কার্ভটা যত ভ্যালু সেটাই এইচ0 ভ্যালু, কারণ এইচ0 ওখানে কাট করেছে। তাহলে এটা এই ভ্যালুটা যদি আমি এবার কার্ভটার ভ্যালুতে বসিয়ে দিই, এই ভ্যালুটায় বসিয়ে দিই, তাহলে সেটাই হবে এইচ এর ভ্যালু, রাইট? সো এইচ সি ইজ ইকুয়াল টু তাহলে দাঁড়াবে আর এক্স স্টারের জায়গায় বসিয়ে দিয়ে হচ্ছে আর রুট r/3 মাইনাস রুট r/3 পুরোটাই ভেতরে থাকবে, রুট r/3 এর কিউব। ওকে, এইটা একটুখানি সলভ করলে আসবে পর খাতায়। এই সি এর ভ্যালুটা পাবি, যে ক্রিটিক্যাল ভ্যালু থেকে ওই ঘটনাটা করছে সেটা আসছে। এটাকে বার করলে কিউবের মধ্যে থেকে বার করলে হবে রুট r/3 ইন্টু r/3। সো একটা রুট r/3 কমন নিতেই পারি, একটা রুট r/3 কমন নিলাম, বাইরে থাকবে, করে দেখ এটা থাকবে। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ভ্যালু। এই এইচ সি মানে এটা অবভিয়াসলি প্লাস মাইনাস, কারণ এখানে অলরেডি রুটের মধ্যে একটা প্লাস মাইনাস আছে। তার মানে এই ওই ওপরের দাগটাও আসছে, নিচের দাগটাও আসছে, যেখানে গিয়ে এই ঘটনাটা করছে, ঠিক আছে। তার মানে আমি এইচ ভ্যারি করাতে থাকলে একটা ক্রিটিক্যাল ভ্যালু অফ এইচ আসছে, যার পরে গিয়ে হঠাৎ করে তিনটে পয়েন্ট, তারপরে আবার সেই তিনটে পয়েন্ট ভ্যানিশ হবে, সেই ক্রিটিক্যাল পয়েন্ট যখন নেগেটিভ। তারপরে এই ঘটনাটাকে যদি এবার আমি আঁকতে চাই এইচ ভার্সেস আর হিসেবে যদি আঁকতে চাই, দেখ এইটা কিন্তু ডিফারেন্ট। এই প্রথমবার আমি দুটো প্যারামিটার ভ্যারি করালাম, এর আগে কখনো কিন্তু করাস এই প্রথমবার দুটো প্যারামিটার ভ্যারি করলাম, এবং যে গ্রাফটা আঁকছি সেটা বাইফার্কেশন ডায়াগ্রামও আঁকছি না, কারণ এখানে এক্স স্টার নেই, এখানে আছে দুটো প্যারামিটার। এরকম গ্রাফকে বলে, এটা হচ্ছে প্যারামিটার স্পেস, এবং এরকম গ্রাফকে বলা হচ্ছে স্টেবিলিটি ডায়াগ্রাম। স্টেবিলিটি ডায়াগ্রাম, দিস ইজ নট আ বাইফার্কেশন ডায়াগ্রাম, কারণ বাইফার্কেশন ডায়াগ্রামের মধ্যে প্যারামিটার থাকে অ্যান্ড ফিক্স পয়েন্টগুলো থাকে, সেই অনুযায়ী একটা লাইন যায়, সেই লাইনগুলো হচ্ছে ফিক্স পয়েন্টের লাইন, ঠিক আছে। দিস ইজ নট আ বাইফার্কেশন ডায়াগ্রাম, দিস ইজ স্টেবিলিটি ডায়াগ্রাম which is similar, however একটু ডিফারেন্ট, বিকজ এখানে শুধু প্যারামিটার গুলো আছে, মানে ফিক্স পয়েন্টের ভ্যালু গুলো জানতে পারবি না। ফিক্স তাহলে এই ডায়াগ্রামটা আমি যদি এই মানে এইটা যদি প্লট করি, এই 2r/3 রুট r/3 আঁকাটা খুব কঠিন নয়, কারণ এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই r/3 কে ভেতরে ঢোকালে এটা দাঁড়াবে হচ্ছে 3/2 r/3 টু দি পাওয়ার 3/2, মানে কিউব এবং তার স্কোয়ার রুট, মানে 2 ভেতরে ঢোকালে এটা দাঁড়াবে r/3 এর কিউব, রাইট? সো বেসিক্যালি 3/2 মানে হচ্ছে 1.5 পাওয়ার মতো,
মানে লিনিয়ারের থেকে এবং ইয়ের থেকে একটুখানি লেসার, মানে সামহাট একটা এরকম একটা ফ্লো হবে, রাইট? তো আমি এক্সাক্ট আঁকছি না, ধর এটা 0, এরকম ভাবে আঁকার একটা কারণ আছে, একটু সুবিধা হয় আঁকতে, এবং ধর এইটা 0, ঠিক আছে, মানে ওইগুলোকেই অ্যাক্সেস ধরেছে। তাহলে এরম ভাবে উঠে একটা একটুখানি হালকা ব্যাকা হবে, এবং নিচেও সেটা হবে, কারণ মাইনাস এরকম একটা হবে। এবং যেহেতু স্কোয়ার রুট আছে একটা, তারপরে কিউব আছে, কারণ এই স্কোয়ার রুট করার ফলে এই জিনিসটা উল্টো উল্টো দিকগুলোতে হবে না, জাস্ট পজিটিভ সাইডটাতে হবে, ঠিক আছে? মানে যে কোনো রুটের ডায়াগ্রাম এরকম একটা দিকেই হয়। দিস উইল বি দ্য গ্রাফ দ্যাট উইল ফর্ম ফ্রম দিস ইকুয়েশন। এইখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, এইখানে এই গ্রাফ দুটো ট্যানজেনশিয়ালি মিট করছে জাস্ট, এইটাকে বলে কাস্প, মানে এটাকে ম্যাথসের টার্মসে বলে কাস্প, কাস্প পয়েন্ট বা কাস্প। তার মানে অ্যাট 0 0 এই এইচ আর আর এর ভ্যালু যখন 0 0, সেইখানে একটা কাস্প ফর্ম হচ্ছে। এইবার দেখ কি হচ্ছে, এই মানে এবার বুদ্ধি লাগাই একটুখানি, ইনটিউশন। এই অবধি বুঝতে অসুবিধা আছে কোনো? আমি জাস্ট প্যারামিটার স্পেসে ওটা ড্র করলাম, এই এইচ ভার্সেস আরটা। ওকে, এইবার দেখ এইচ সি এর ভ্যালুর মধ্যে যতক্ষণ থাকে, মানে ওই ওপর থেকে নিচ অব্দি যতক্ষণ এইচটাকে চেঞ্জ করাবো, ততক্ষণ 3টে করে পয়েন্ট আছে। তার মানে এইটা হচ্ছে, এই কার্ভটা হচ্ছে এইচসিডি কার্ভ, এটা প্লাস এইচসি ভ্যালুগুলো, এটা মাইনাস এইচসি ভ্যালুগুলো, আর ভ্যারি করছে যত, তত এইচসি ভ্যালু চেঞ্জ হচ্ছে। আর যখন 0 তখন এইচসি ভ্যালু 0, এই কাস্ট পয়েন্টটা, ঠিক আছে? তার মানে এই পুরো এরিয়াটা জুড়ে, এর মধ্যে যতক্ষণ আছে, এই পুরো এরিয়াটা জুড়ে 3টে করে ফিক্স পয়েন্ট আছে, এর বাইরে একটা করে ফিক্স পয়েন্ট, ঠিক আছে? তাহলে প্যারামিটার স্পেসে আমি হঠাৎ করে ধর আমি ধর আর ভ্যারি করাচ্ছি, এই দিক বরাবর আর ভ্যারি করাচ্ছি, ধর বাড়াচ্ছি। সো এইচ এর ভ্যালু যদি খুব নিচ থেকে শুরু করি, মানে দুটো প্যারামিটার আছে এখানে, একটা প্যারামিটার এইচ, সেটাকে যদি খুব নিচ থেকে শুরু করে আর ভ্যারি করাই, চান্স আছে যে একটা ফিক্স পয়েন্টের মধ্যেই থাকবে, ঠিক আছে? কিন্তু এইচ এর ভ্যালু মোটামুটি একটা ক্রিটিক্যাল ভ্যালুর ওপর থেকে যদি শুরু করি, একটা ভ্যালু সাম ভ্যালুর ওপর থেকে শুরু করি, দিয়ে আরটাকে বাড়াতে থাকি, হঠাৎ করে 3টে ফিক্স পয়েন্ট অ্যারাইজ করবে, এবং সেগুলো পিচ ফগের ক্ষেত্রে হয়। দিস ইজ নাথিং নিউ। তাহলে নতুন কি ঘটলো এখানে? মানে হঠাৎ করে এটা নিয়ে এত ভাবনা চিন্তা করার কি আছে? মানে এগুলো পিচ ফগের ক্ষেত্রে তো ঘটছেই, তাহলে নতুন কি ঘটলো? নতুন যেটা ঘটলো সেটা এবার যদি আমি 2D তে না এঁকে একটু 3D তে ভাবি, তখন বোঝা যাবে। 3D তে কেন ভাববো? কারণ আমি ফিক্স পয়েন্ট গুলো কিন্তু এখনো এখানে আঁকিনি, আমি শুধু এইচ আর আর এঁকেছি। এক্স স্টার গুলোকে নিয়েও ভাবা দরকার, মানে এখানে দুটো প্যারামিটার আছে প্লাস এক্স স্টার আছে, সো বাইফারকেশন ডায়াগ্রাম কিন্তু এটা নয়। সো প্রপারলি বাইফারকেশন ডায়াগ্রাম আঁকতে গেলে এক্স স্টারটাও আঁকতে হবে, সো আই নিড 3 অ্যাক্সিস, এবং এইটা আঁকাটা একটুখানি কঠিন, সো এটাকে একটুখানি ইমাজিন করতে হবে। সো সেটা একটু ইমাজিন করতে গেলে তার আগে একটা স্টেপ আছে। এই অবধি বুঝতে কোনো অসুবিধা? আই গেস নট। এইচ এর প্লাস আর মাইনাস ভ্যালুটা ইকুয়ালি ক্রিয়ে করেছিল, আর এর ভ্যালু চেঞ্জের জন্য তো ওই ক্রিটিক্যাল পয়েন্টটা তো আলাদাও হতে পারে। হ্যাঁ, এইটাই তো কার্ভটা, এই আর এর ভ্যালুর সঙ্গে সঙ্গে এই সি এর ভ্যালুটা কি, সেটাই এই কার্ভটা। না না, এটা তো আগের গ্রাফ থেকে এসেছিল, সেখানে যে পজিটিভ আর নেগেটিভ পয়েন্টে যেটা ক্রিটিক্যাল পয়েন্টটা এসেছিল, যদি আর এর ভ্যালুটা চেঞ্জ করাতে থাকি তাহলে স্লোপটা চেঞ্জ হবে, তাহলে দুটো ভ্যালু তো আলাদা হবে। সেটাই তো এই কার্ভটা, মানে ওইটা তো ওইখান থেকেই এলো যে আমার ওই পয়েন্টগুলো বার করলাম কোথায় হবে, এবং সেই পয়েন্টগুলোর মানে এলো যে এরকম যে এক্স স্টার হবে তোর, সরি যেখানে সরি এলো যে এই জিনিসটাই এলো যে আমার এইচ সি গুলো হবে এই 2r/3 √r/3। সে তার মানে হচ্ছে যে আর যত ভ্যারি করবে তত এইটাও আরো ছুচলো হবে, আরো উপরে উঠবে। তো সেই এইচ এর ভ্যালুটাও যেটা হবে সেটা এই ফর্মুলা থেকেই পাচ্ছি। সো সেই ডিফারেন্ট আর এইচ এর ভ্যালুগুলো মিলিয়ে এই গ্রাফটা তৈরি হয়েছে, মানে সেটার এই ফর্মটাই হবে এরকম, এই কাস্টটা। আর মানে পজিটিভ ভ্যালু আর নেগেটিভ ভ্যালু মানে 0 পয়েন্ট থেকে একই ডিসটেন্সেই থাকবে, সেটা তো বটেই। হ্যাঁ, 100 বার, বিকজ তোর বাকি গ্রাফটা, বাকি মডেলটা কি, এই মডেলটা তো rx - x কিউব, এটা তো অলরেডি করেছিস, এটা তো এই দুটো পয়েন্ট সেম হয়। ওইটাতে আর এর ভ্যালু বাড়াতে থাকলে ওটা তো আলাদা হতে থাকবে, এইটা ঘটবে, দুটো দিকে সেম হবে। এটা তো ফার্স্ট দিনই করেছি, সেটা এটা নিয়ে আরেকবার দেখ পেছনে গিয়ে, এরা একটা পয়েন্ট এ 0 তে কাট করছে, আর একটা পয়েন্ট r - x², মানে x = ±√r, সেম জায়গাতেই থাকবে। একটা 0 তে আছে আর একটা ±√r এ আছে, বুঝলি? ওকে, তো 3D তে ভাবার আগে একটা স্টেপ আছে যাতে একটু বুঝতে সুবিধা হয়। 3D তে ডাইরেক্টলি তো এখান থেকে আঁকা যাচ্ছে না,
তো সেই স্টেপটা হচ্ছে এরকম যে বাইফার্কেশন ডায়াগ্রামটা শুধু যদি আমি আর কে নিয়ে আঁকি, যেরকম এতদিন করতাম, মানে এইচ কে নিয়ে পরে ভাববো। একটা হচ্ছে এইচ কে একদম জিরো ধরে আঁকি, যেটা করলে মানে বেসিক্যালি পিচ ফকটা আসবে। এইচ কে জিরো ধরলে নর্মাল পিচ ফকের মতো দেখতে আসবে, বিকজ আর এক্স মাইনাস এক্স কিউবের গ্রাফটা আসবে, রাইট? সো এরকম একটা দেখতে আসবে। যদি এইচ নট ইকুয়াল টু জিরো ধরি তখন কি আসবে, সেটাই হচ্ছে আসলে, এবং সেটা একটু কঠিন আঁকা। আমি একটু অন্য কালার দিয়ে অ্যাক্সেস গুলো আঁকি, তাহলে সুবিধা হবে। এইটা আঁকাটাই একটু কঠিন। তো এইটা আঁকাটা লেট মি ট্রাই হিয়ার। এইচ নট ইকুয়াল টু জিরো মানে, আচ্ছা একটুখানি ইমাজিনেশন আনতে হবে। তো আমি এইগুলো একটু মুছছি, মানে এটা আঁকাটা যেহেতু একটু কঠিন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ইজি ওয়ে হচ্ছে অবভিয়াসলি প্লটার এক্ষুনি প্লট করে দিতে পারি, টাইম বাঁচবে। বাট যেহেতু তোরা গ্রাফ আঁকা শিখছিস, সেই জন্য আমি এক্ষুনি এই শর্টকাটগুলো নেবো না, আর একটু পরে নেবো। ওকে, এইচ প্লাস আর এক্স মাইনাস এক্স কিউবটা আনতে হবে। থিঙ্ক ইন দিস ওয়ে যে h plus rx minus x cube equal to 0, which means h plus rx equal to x cube. আচ্ছা, x cube minus h, টাকে মুছি, by x টাকে মুছি, মানে x স্কয়ার মাইনাস h বাই x। এইটাকে যদি আমি আর এর সঙ্গে প্লট করি তাহলে কিরকম দাঁড়াবে? ঠিক আছে, এইচ এর ভ্যালুটা ধর প্রথমে একটা সিম্পল কিছু ধরে নে, ধর 1, আচ্ছা ধর 0, আচ্ছা সেগুলো তো এমনি ধরতে পারিস। তাহলে এবার আঁকি, এবং এইগুলো হচ্ছে এক্স স্টার, সরি এক্স স্টার ভার্সেস আর আছে, ঠিক আছে? যখন 0 তখন এক্স স্কোয়ারের মতো পুরো একদম এরকম কিছু একটা। এইচ এর ভ্যালু যখন 0, যখন এইচ এর ভ্যালু 1 তখন কি হচ্ছে? তখন এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্টার স্কোয়ার মাইনাস এইটা। তার মানে প্যারাবোলা থেকে একটা এইরকম জিনিস সাবট্রাক্ট হচ্ছে, রাইট? বা অ্যাড করা হিসেবে ভাবতে পারিস প্যারাবোলাটাকে উল্টে দিয়ে, ঠিক আছে? সাবট্রাক্ট যদি হয় তাহলে এই ভ্যালুগুলো খুব লো, একটু বাদেই ভ্যালুগুলো খুব লো, 1 এর পরই ভ্যালুগুলো খুব লো হয়ে যাবে। তাই সাবট্রাক্ট করলে খুব একটা এফেক্ট করবে না, তার মানে তখন প্যারাবোলাটাই ডমিনেট করবে। কিন্তু 1 এর নিচে এর ভ্যালুটা প্যারাবোলার থেকে অনেক উপরে, তাই সাবট্রাক্ট করলে নেগেটিভ ইনফিনিটিতে পৌঁছে যাবে, কারণ প্যারাবোলার ভ্যালুটা খুব কম আর এর ভ্যালুটা খুব হাই। সো ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এই দিকে ভ্যালুটা খুব একটা এফেক্টেড হবে না, কিন্তু এই দিকে ভ্যালুটা নেগেটিভ ইনফিনিটির দিকে চলে যাবে। ওকে, সিমিলারলি এই দিকেও ভ্যালুটা এই পোর্শনে খুব কম, তাই সাবট্রাক্ট করলে প্যারাবোলার মতোই হবে। কিন্তু এই দিকে ভ্যালুটা নেগেটিভ ইনফিনিটিতে গেছে। এবার এই প্যারাবোলা থেকে পজিটিভ ভ্যালু থেকে যদি নেগেটিভ ইনফিনিটি সাবট্রাক্ট করছি, তাহলে কিন্তু পজিটিভ ইনফিনিটির দিকে জিনিসটা চলে যাবে। সো একটা কোনো এরকম জায়গায় এসে হঠাৎ করে পজিটিভ ইনফিনিটির দিকে চলে যাবে। দিস ইজ দ্য গ্রাফ, গট ইট? মানে দিস উইল বি দ্য নেচার যখন এইচ একটুখানি বেড়েছে, ধর এইচ গ্রেটার দ্যান 0। এইচ লেসার দ্যান 0 হলে কি হবে? জাস্ট জিনিসটা উল্টো দিকে হবে, মানে এইটা জাস্ট এইদিকে হয়ে যাবে। এটা করে দেখতে পারিস, ঠিক আছে? আমি আর করলাম না। তাহলে আমি ডাইরেক্টলি এখন জিনিসটাকে আঁকতে পারি। আর ভার্সেস এক্সট্রা আগে কি করতাম সেরকমই করছি, এটাকে ফ্লিপ করে দিচ্ছি, তাহলে এক্সট্রা ভার্সেস আর আঁকতে পারবো। ছবিটা দাঁড়াবে যদি ফ্লিপ করি, সরি ওপরেরটাই করছি না, নিচেরটাই করছি। ওপরটা তো এইচ ইকুয়াল টু 0 এর জন্য, ওপরটাই করছি না, এটাকে ফ্লিপ করছি, এইচ নট ইকুয়াল টু 0। তো ফ্লিপ করলে এইরকম আসছে, এরকম একটা। আচ্ছা, এই নিচটা প্যারাবোলিক হবে, হ্যাঁ স্যাডেল নোট যেহেতু। সুন্দর প্যারাবোলিক, মানে খুব সুন্দর প্যারাবোলিক না, মোটামুটি এরকম একটা হবে। সো দিস ইজ দ্য বেসিক
দিস ইজ দ্য বেসিক ডায়াগ্রাম। কিন্তু এখানে স্টেবল আনস্টেবলটা কি হবে? সরি, স্টেবল আনস্টেবলের জন্য তাহলে তো আরেকটা স্টেপ, সেটা হচ্ছে, বা ইনটিউশন থেকেও বলা যেতে পারে। ইনটিউশন থেকে কি করে বলবো? খুব সিম্পল একটা উপায় হচ্ছে, আচ্ছা একটা উপায় তো অবভিয়াসলি যে এটাকে এফ ড্যাশ এক্স বার করা, ঠিক আছে, ওটা তো একদম বেসিক, তাই ওটা করতেই পারিস। এফ ড্যাশ এক্স বার করলে হচ্ছে 0 প্লাস আর মাইনাস 3x²। সেখানে যদি আমি এক্স স্টার বসাই, এক্স স্টারের দুটো ভ্যালু, একটা হচ্ছে তোর না, এক্স স্টারের ভ্যালুগুলো তো বার করা হয়নি, কি করে করবো? ঠিক আছে, এটা করতে গেলে হ্যাঁ তার একটু ম্যাথস করতে হবে, আমি ম্যাথসটাকে একটু অ্যাভয়েড করি, ইনটিউশন দিয়ে বলি। ইনটিউশনটা হচ্ছে এরকম যে জাস্ট এইটা ঘটার আগে এইটা আছে স্টেবল ফিক্স পয়েন্ট, ঠিক আছে, প্যারামিটারটা চেঞ্জ করার ফলে জাস্ট একটা সাম সাবট্রাক্ট হয়েছে। সো এই স্টেবল ফিক্স পয়েন্টটা, এইটার কোনো বাইফার্কেশন ঘটেনি, এটা জাস্ট একটাই লাইন হিসেবে এক্সিস্ট করছে। বাইফার্কেশনটা তৈরি হয়েছে এইখানে, মানে মনে করে দেখ গ্রাফটার চেঞ্জটা কি হয়েছিল, যখন আমি এইচটা ভ্যারি করছি, এইটা যেরকম নামছিল এমনি এইচ থাকলো যা নামতো, মানে এমনি আর যদি লেস দেন 0 থাকতো তাহলে এইচটা নামলে যেই পয়েন্টগুলো হতো, এখানেও নিয়ারলি সেই মানে সেরকম ভাবেই জিনিসটা নামছে, চেঞ্জটা হচ্ছে এইখানে। সো এই পয়েন্টটার কোনো বাইফার্কেশন ঘটেনি, সেই জন্য এইটা আগেও যা ছিল সেরকম একটা স্ট্রেট, মানে এটা যদি স্টেবল থাকে এটা স্টেবল হিসেবেই থাকবে। তাহলে স্টেবলের পাশের পয়েন্টটা কি হতে হবে? আনস্টেবল। তাহলে এই পয়েন্টগুলো সব আনস্টেবল হতে হবে। সো দিস ইজ দ্য ওয়ে ইনটিউশন দিয়ে করা, ম্যাথমেটিক্যালি চেক করতে পারিস, তাহলে সলভ করতে হবে, আমি করলাম না। সো এইটা হচ্ছে ঘটনাটা, যে তাহলে দেখ এর আগে যতক্ষণ তুই ইমপারফেকশন আনিসনি, তোর এইটা ছিল পিচফক বাইফার্কেশন, খুব সুন্দর অনেক এক্সাম্পলস দেখেছিস, ইয়ে করেছিস। হঠাৎ করে যে আরেকটা প্যারামিটার নিয়ে চলে এলি যেটা ইমপারফেকশনের জন্য তৈরি হচ্ছে, যেটা তোর হাতে নেই, যেটা এরার হতে ফ্লাকচুয়েশন হতে পারে, অমনি দেখলি যে ওটা এক্সিস্ট করলেই তোর সুন্দর পিচফকটা আর পিচফক থাকছে না, একটা অদ্ভুত জিনিস করছে। এইবারে তুই জিনিসটাকে 3D তে ইমাজিন করতে পারবি। কি করে 3D তে ইমাজিন করবি? ওই প্রথম ওপরের ডায়াগ্রামটা হচ্ছে তোর, জিনিসটাকে এরম ভাবে ভাব, প্রথম ডায়াগ্রামটা, ওই প্রথম পিচফকের ডায়াগ্রামটা, মানে এই পুরো জিনিসগুলোকে সারফেসের মতো করে ভাব। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা আমি একটু দেখে আঁকি, কারণ সারফেসটা আঁকাটা খুব সহজ নয়, অন্য কালার দিয়ে আঁকি। জিনিসটা এরকম দেখতে হচ্ছে, একটা ধর পাতা আছে, এইখানে জিনিসটা ফোল্ড হওয়া স্টার্ট হয়েছে 0 থেকে, মানে 0-তে একদম যখন 0-তে আছিস, সেই 0-র পর থেকে এই দুটো করে এক্সট্রা পয়েন্ট তৈরি, মানে এই বরাবর, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে আর এই অ্যাক্সিস বরাবর হচ্ছে এইচ, আর এটা হচ্ছে তোর ফিক্স পয়েন্টস। এবার কম্পেয়ার কর যে এইচ, এক মিনিট, ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি এটার প্রজেকশনটা যখন আর এইচ ডায়াগ্রামে করছিস, প্রজেকশনটা এরকম দেখতে হচ্ছে, কাস্পের মতো, যেটা একটু আগে এঁকেছিলাম, ওকে। এবং ওই বরাবর যদি প্রজেকশন করিস, মানে আর এক্স স্টার বরাবর যদি প্রজেকশন করিস, তাহলে তোর আর মানে এই ডায়াগ্রামটা, উপরের ডায়াগ্রামটা এবং নিচের ডায়াগ্রামটা, সেই বরাবর প্রজেকশন করলে তাহলে এই বরাবর দেখতে হবে, ঠিক আছে। তখন তোর দেখ একটা লাইন আছে হয়তো দিয়ে পিচওয়ার্কের মতো দুটো ভাগ হচ্ছে, ওকে। সেটা প্রথমে এই মানে যখন এইচটা খুব কম, তখন ভাগটা দেখ পরিষ্কার, নিচে একটা যাবে ওপরে একটা যাবে। এইচ খুব হাই হলে তখন এই ওপরের সারফেসটা আর নিচের সারফেসটা, মানে একটা নতুন, এই কাস্পের পর থেকে একটা নতুন সারফেস তৈরি হয়ে যাচ্ছে, মানে পাতাটা এরম ভাবে একটা ভাঁজ হয়ে যাচ্ছে। সেটা খুব কম এইচের ক্ষেত্রে এফেক্ট করছে না, খুব লার্জ এইচে গিয়ে ওই ভাঁজের মধ্যে পড়ে যাবে ব্যাপারটা। সো বেসিক্যালি মানে এটা জাস্ট একটু ইমাজিনেশনের ব্যাপার, ঠিক আছে, তুই খাতায় এঁকে রাখ, পরে মানে এখন যদি ইমাজিন না করতে পারিস, সেটা আমি এখান থেকে বসে কথা দেবো না, মানে সামনে থাকলে হয়তো তা হতো। জাস্ট খাতায় এঁকে রাখ, ঠিক আছে, দিয়ে প্রজেকশন গুলো নানা নানা প্লেনে ফেলে ভাবতে পারিস বাড়িতে বসে, এক্সট্রা এইচ প্লেন, আর এক্সট্রা প্লেন, এবং নিচেরটা তো অলরেডি এঁকেইছি। সো নিচেরটা হচ্ছে এই কাস্পের এইখানে যে কাস্পটা আছে ওইটা এই প্রজেকশনটা, ঠিক আছে, অলরেডি এঁকেছি। এবং এই ডায়াগ্রাম গুলো আঁকলাম, সেটা হচ্ছে
এই প্লেন বরাবর আসবে। ইন 3D এইরকম জিনিসটা দেখতে লাগবে। এবার ঘটনাটা কি করছে দেখ, ঠিক আছে, মানে জিনিসটা কি করে এলো সেটা পরে বাড়িতে বসে ভাবতে পারি, বাট হোয়াট ইউ নিড টু নো ইজ দ্যাট কোয়ালিটেটিভ চেঞ্জটা কি করছে, তারপরে মানে জিনিসটা আরো ইন্টারেস্টিং হয়। যেটা ঘটছে সেটা হচ্ছে যে সাপোজ এই এরিয়াতে কেউ আছে, ঠিক আছে, ইনিশিয়ালি শুরুই করছে এরকম কোনো একটা জায়গা থেকে, মানে প্যারামিটারের ভ্যালু কিছু একটা আছে, আর এক্স কোনো একটা ফিক্স পয়েন্টের ভ্যালু থেকে শুরু করেছে, মানে সিস্টেমটা কোথাও একটা থেকে শুরু করে এই ফিক্স পয়েন্টে এসে দাঁড়িয়েছে। দিয়ে যদি আমি সামহাও এইচ চেঞ্জ করার ফলে প্যারামিটারটা এইচ চেঞ্জ করার ফলে ফিক্স পয়েন্ট অনুযায়ী সিস্টেমটা মুভ করতে 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 আসছে, এই ভাঁজটার ফলে হঠাৎ করে সিস্টেমটা এখান থেকে এখানে চলে আসবে। মানে এক্সটারের ভ্যালুটা একটা ভ্যালু থেকে হঠাৎ করে একটা অন্য ভ্যালুতে চলে আসবে, হঠাৎ করে। মানে ইউ ক্যান থিঙ্ক যে সিস্টেমটা এইখানে স্টেবল পয়েন্ট ছিল, হঠাৎ করে ভ্যানিশ করে গিয়ে এখানে একটা স্টেবল পয়েন্ট তৈরি হলো, ঠিক আছে। সো এইখানে যেই হঠাৎ করে চলে এলো, মানে এইচটাকেই কিন্তু শুধু ভ্যারি করিয়েছি, ওখানে আসতে গেলে কিন্তু মানে ওকে মানে কিছুই করতে হচ্ছে না, ফিক্স পয়েন্টে এরপরে আর পাচ্ছে না। সো এরপরে ফিক্স পয়েন্টে সিস্টেমটা চলে যাবে যেটা নিচে এখানটায়, যার ফলে এক্স স্টারের ভ্যালুটা হঠাৎ একটা চেঞ্জ হচ্ছে, ডিসকন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। এই জাম্পগুলো হয়, এইগুলোকে বলে ক্যাটাস্ট্রফি। মানে এগুলো সাডেন জাম্প, ঠিক আছে। আরো বেশি হবে জাম্পটা, যখন আরো আরো দূরে চলে গেছে তখন ফোল্ডটা আরো বড় হয়েছে, তখন জাম্পটা আরো লার্জার হবে, ঠিক আছে। মানে যত আর দূরে যাচ্ছে তত এই মানে এই প্যারামিটার যত দূরে আছে তত এই ক্যাটাস্ট্রফিটা আরো লার্জার হবে। এবং এইগুলোই মানে ওই ব্রিজ ফ্রিজের ক্ষেত্রে যেমন আগের দিন দেখেছিলাম, এই ঘটনাগুলোই ঘটে। মানে সেখানে মানে এইগুলো তখন ঘটে যখন একটা আননোন ফ্লাকচুয়েশন আছে, যে ফ্লাকচুয়েশনটা কনসিডার না করে সিস্টেমটাকে বানানো হয়েছিল, ঠিক আছে। এবার সেই ফ্লাকচুয়েশনটা থাকার ফলে এরকম কি বলবো, থ্রি ডি স্পেসে জিনিসটাকে কনসিডার করতে হয়, শুধু 2D স্পেসে কনসিডার করলে হয় না। সো কেউ যে বানিয়েছিল সে শুধু পিচ ফর্কের মতো করে ভেবেছিল যে বা ব্রিজটা বানিয়েছি, আমার স্টেবিলিটি তো আছে, মানে আফটার মানে প্যারামিটার চেঞ্জ হলে, মানে ধর ওয়েটটা হচ্ছে প্যারামিটার, তো সেটা বাড়তে থাকলেও স্টেবিলিটি থাকবে, ঠিক আছে। কিন্তু সে হয়তো ভাবেনি যে অন্য এরারের জন্য, ধর অসিলেশন বা অন্য কোনো কারণ, উইন্ডের জন্য অসিলেশন, যা সেই এরার মানে সেইগুলোর জন্য আমার হয়তো পিচ ফর্কটা একদমই আনস্টেবল কোনো একটা সিস্টেম ফর্ম করে দেবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে যদি না ভাবা হয় তখনই মানে ওই জন্য ক্যাটাস্ট্রফি নামটা দিয়েছে, ঠিক আছে, নোবডি থট অ্যাবাউট দ্যাট। এবং এই সাডেন জাম্পগুলো পুরো সিস্টেমের বিহেভিয়ার কি পাল্টে দেয়। সো এটার প্রচুর এক্সাম্পল আছে, আমি ব্রিজটা একটা এক্সাম্পল দিলাম, ইনসেক্ট আউটব্রেক একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ বল দাদা, এই জাম্পটার ব্যাপারটা বুঝলাম না, আরেকবার বলবে প্লিজ। ওকে, জাম্পটা মানে বলতে চাইছি যে ধর তোর সিস্টেমটা কোনো একটা x0 তে স্টার্ট করেছে, এবার সিস্টেম স্টার্ট করেই তোর একটা কোনো নিয়ারেস্ট মানে সেই মুহূর্তে x স্টার যেটা হওয়া উচিত সেখানে চলে যায়, সেইটা ধর এই পয়েন্টটা। এই পয়েন্টটা মানে হচ্ছে এই পয়েন্টের একটা 3D স্পেসে x স্টার আছে, একটা r আছে, একটা h আছে। r আর h তো সিস্টেমের ক্ষেত্রে ধর ফিক্স ছিল শুরুতে কোনো একটা ভ্যালুতে, সেই জন্য ধর এইটাই ওর x স্টার ছিল, এই পয়েন্টটা। সো সিস্টেমটা কোনো একটা r x0 তে স্টার্ট করার পরে x স্টার এসে থেমেছে। এইবার প্যারামিটার চেঞ্জ করছি, প্যারামিটার ধর এইচটাকে চেঞ্জ করছি, সেটা ধর ওই ফ্লাকচুয়েশনটা, সেই এরারটা, সেইটা ধর কমাচ্ছি। কমতে কমতে সিস্টেমটা সবসময় স্টেবিলিটিতে থাকতে চাইবে, তো সে তার স্টেবল পয়েন্টগুলোতে থাকছে, এইগুলো সব এক্সট্রা, সবই এক্সট্রা, কারণ বাইফার্কেশন ডায়াগ্রামগুলো এঁকেছি মানে এগুলো এক্সট্রা রেখেছি। এটা শুধু বাইফার্কেশন ডায়াগ্রাম ইন 3D। সো সিস্টেমটা সবসময় তার নিয়ারেস্ট ফিক্স পয়েন্টগুলোতে থাকতে থাকতে যাচ্ছে এইচ ভ্যারি করলে। হঠাৎ করে এই ধারটা এসে সিস্টেমটা ফিক্স পয়েন্ট, ইমিডিয়েট ফিক্স পয়েন্ট হচ্ছে এই নিচের পার্টটা, যেটার কারেসপন্ডিং এক্সট্রা হচ্ছে একটা অন্য ভ্যালু। মানে এতক্ষণ এক্সট্রা একটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছিল, হঠাৎ করে একটা লার্জ চেঞ্জ হলো। এই লার্জ চেঞ্জগুলো স্ট্রাকচারের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস হতে পারে। মানে ওর ফিক্স পয়েন্টটা, মানে সিস্টেমটা ধর, আমি এক্সাম্পল দিচ্ছি, ধর সিস্টেমটার ধর কোনো একটা অ্যামাউন্ট অফ অসিলেশন অবধি মানতে পারতো, ঠিক আছে। এবার মানে ধর লোকজন হাঁটছে, তো কোনো একটা অসিলেশন অবধি ধর মানতে পারতো। এবার তোর যত এইচটা চেঞ্জ হচ্ছে, মানে ধর তোর হাওয়া বাড়ছে বা কিছু, সেটার সঙ্গে সঙ্গে ধর ওর অসিলেশনটা বাড়ছে, যার ফলে সিস্টেমটার ফিক্স পয়েন্টটা মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। হতে হতে হঠাৎ করে এইচটা এমন একটা ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, যার পরে এইচটা একটু চেঞ্জ হলেই ফিক্স পয়েন্টটা একদম অন্য একটা ভ্যালু হয়ে যাচ্ছে। এবং ইনস্ট্যান্টলি, মানে যেমন ধর রেজোনেন্সের সময় হয় ইনস্ট্যান্ট লার্জ অ্যাম্পলিটিউড হয়ে যায়, সেরকম একটা ঘটনা। ইনস্ট্যান্টলি সিস্টেমটা একটা লার্জ অ্যাম্পলিটিউড পেয়ে যাচ্ছে ধর সামহাউ। ধর ওটা একটা ব্রিজের এক্সাম্পল দিচ্ছি, আমি এখনো মডেল ফডেল কিছু আঁকিনি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো হঠাৎ করে একটা লার্জ অ্যামাউন্ট অফ মানে অসিলেশন, লার্জ অ্যাম্পলিটিউড অফ অসিলেশনটা হচ্ছে ওর ফিক্স পয়েন্ট, নতুন ফিক্স পয়েন্ট। তো ওকে ওটা দিয়ে দুলতেই হবে, এবং সেটা ওর ক্ষেত্রে পসিবল না, ও সঙ্গে সঙ্গে ভেঙে পড়বে। সো দিস আর ক্যাটাস্ট্রফিস, ঠিক আছে। ইনসেক্ট আউটব্রেকের ক্ষেত্রেও দেখাবো যে ওর একটা ফিক্স পয়েন্ট আছে, হঠাৎ করে যদি একটা অন্য পয়েন্টে পৌঁছে ওটা ইনস্ট্যান্ট আউটব্রেক হয়ে যায়, ঠিক আছে। সো মানে হঠাৎ করে আউটব্রেকটা হয়। প্যান্ডিং এর ক্ষেত্রেও তাই হয়, মানে হঠাৎ করেই হয়। এবং এগুলো তখনই ঘটে যখন
প্যারামিটারটা ছাড়াও আরো একটা প্যারামিটার কনসিডার করতে হবে এররের জন্য। সেগুলো কনসিডার করলে তখন এই আউটব্রেকের কনসেপ্টগুলো আসে। যদি আরো 3টে প্যারামিটার কনসিডার করি আরো সুন্দর সুন্দর আউটব্রেকস আছে, কিন্তু সেগুলো এখনো স্টাডি করার জন্য আমাদের তৈরি হতে হবে, কারণ এখন সবে আমরা 1D শিখছি, সেখানেই অলরেডি 3D গ্রাফ এঁকে দিচ্ছে একটা। সো আর একটু বেটার শিখলে আরো প্যারামিটার ভ্যারি করলে দেখবে আরো সুন্দর সুন্দর এক্সাম্পল আসবে। বাটারফ্লাই কাস্ট বলে একটা কাস্ট হয়, মানে অসাধারণ অসাধারণ দেখতে কাস্ট তৈরি করা যায়, সারফেসের জিওমেট্রি বেসিক্যালি টোপোলজি। সো কিছু ফোল্ডস তৈরি করতে পারলেই সেটার একটা মডেল থাকবে, সেই মডেলটা কোনো একটা সিস্টেম নিশ্চয়ই ফলো করছে হয়তো। সো সেই সিস্টেমে ওরকম একটা হঠাৎ জাম্প হতেই পারে। সো এরকম করাই যায় এগুলো, মানে টোপোলজি যারা করে তারা নানা রকম শিট, নানা রকম এরকম টোপোলজি বানিয়ে বানিয়ে ভাবে এরকম কোনো মডেল আছে না। সো অনেক রকম ক্যাটাস্ট্রফি পাওয়া যায়। উইকিপিডিয়াতে একটা আর্টিকেল আছে এই দেখি যে ফোল্ডটা এখানে তৈরি হচ্ছে, এই ফোল্ডটা কোনোদিন অ্যাক্সেস করবে না আমার পার্টিকেল বা আমার সিস্টেম, যে দুটো ফোল্ড হচ্ছে না যেখানটাতে কাস্টটা তৈরি হচ্ছে? একটু গ্রাফটা দেখ, এমনিও ওই ফোল্ডের একটা সাইড কিন্তু আনস্টেবল। এই ফোল্ডটার এই ক্ষেত্রে ধর আমি যেটা এঁকেছি সেটা ধর নিচেরটা আনস্টেবল, ঠিক আছে? সেই হিসেবে আমি বললাম যে এটা থেকে ও নিচে ডাইরেক্ট চলে আসবে। এই জিনিসটা কিন্তু আমি বলেছিলাম তোর হিস্ট্রিসের ক্ষেত্রেও, ওখানেও এই হিস্ট্রিসের ক্ষেত্রেও দেখিয়েছিলাম যে ওই ইমপারফেকশনের ফলে হিস্ট্রিসের ক্ষেত্রে এরকম ছিল গ্রাফটা, একটু মনে কর এরকম গিয়ে একটা পেছনে গেছিল, সেটা ছিল আনস্টেবল, দাঁড়া সেটা ছিল আনস্টেবল, এবং তারপরে সামনে যেটা গেছিল ওটা ছিল স্টেবল। সো আমি গ্রাফটাকে ইনক্রিজ করার এবং এই পার্টটাও আনস্টেবল ছিল, এই জিরোটাও আনস্টেবল ছিল। সো গ্রাফটাকে যখন আমি ইনক্রিজ করেছি এই অবধি এসেছিল, হঠাৎ করে এখানে স্টেবিলিটি পেয়ে গেছিল, এখানে চলে গেছিল, দিয়ে নামতে নামতে এরপরে আবার স্টেবিলিটি পেয়েছিল এখানে, তো এখানে নেমে চলে এসেছিল। আনস্টেবলটাই কখনোই অ্যাক্সেস করবে না, কারণ ওটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওকে নিয়ারেস্ট ফিক্স পয়েন্টে যেতে হবে, ফিক্স পয়েন্টটা স্টেবল ফিক্স পয়েন্ট, তো সিস্টেমটা এখানে আসবে। সো এখানেও ব্যাপারটা এরকম যে এই গ্রাফটা অ্যাকচুয়ালি এইটার মতো হয়নি, আমি ভুল এঁকেছি, কাজটাকে উল্টো দিকে আঁকতে হতো, মানে ওপরে এইটা হতে হতো আর নিচে এটা হতে হতো। হাউএভার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য আইডিয়া, যেটা বলতে চাইছি বেসিক্যালি এটার নিচটাকে আনস্টেবল এঁকে ফেলেছি, ওপরটা স্টেবল, এরকম এঁকে ফেলেছি। সো এনিওয়ে ইউ গেট দি আইডিয়া যে বেসিক্যালি এখান থেকে নামতে নামতে ও এখানে আর ফিক্স পয়েন্ট পেতে গেলে এক্স্যাক্টলি এই পয়েন্টে পেতে হবে। তো ইন প্যারামিটার স্পেস এইখান দিয়ে আসছিল সিস্টেমটা, হঠাৎ করে এখানে চলে গেল, মানে এই লার্জ অ্যামাউন্ট অফ ভ্যালু অফ এক্স ওকে কভার করতেই হলো না, একটা সাডেন জাম্প হলো, এবং কন্টিনিউয়াস না হয় এই সাডেন জাম্পটা ইজ লাইক ব্রিচের মধ্যে হঠাৎ করে একটা ফাস্ট ঢুকে যাওয়া। সো দিস ইজ আ ক্যাটাস্ট্রফি, এবং এই ঘটনাগুলো এপিডেমিকের ক্ষেত্রে ঘটে। আই উইল শো ইউ, ঠিক আছে? সো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে ক্যাটাস্ট্রফি কেন বলছি। and this happens only if we have two parameters, one parameter এটা হবে না, one parameter এ নরমাল বাইফার্কেশন যা হচ্ছে হবে, দুটো প্যারামিটারের ক্ষেত্রে কি বাইফার্কেশনের মানে বাইফার্কেশনের মধ্যেও সাডেন চেঞ্জেস আসতে পারে, সেটাকে ক্যাটাস্ট্রফি বলছি। ক্লিয়ার হয়েছে আইডিয়াটা? আমি একটা কাজ করি, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ইনসেক্ট আউটব্রেকটা দিয়ে বোঝাই। ওকে, did I forget to say anything here? না, ঠিক আছে ঠিক আছে। ইনসেক্ট আউটব্রেকের আগে একটা অন্য সুন্দর এক্সাম্পল দিই, যে এটা মানে এটা নিয়ে অনেক ডিসকাশন হয়েছে, অনেক বায়োলজিক্যাল মডেল এটাকে ফলো করে কিনা অনেক লড়াই ঝগড়া হয়েছে। ডগের ক্ষেত্রে একটা পেপারে দেওয়া হয়েছিল, আমি ভুলে গেছি পেপারটা কি লিখেছে, নেটে সার্চ করবি কাস্ট ক্যাটাস্ট্রফি ডগ বিহেভিয়ার, পেয়ে যাবি। এরকম বলা হয়েছিল যে একটা ডগের যদি দুটো প্যারামিটার কনসিডার করা হয়, ফিয়ার এবং অ্যাঙ্গার, মডেলটা ভুলে গেছি আমি, ঠিক আছে? তাহলে ডগটা যখন অ্যাফ্রেড হচ্ছে, ধর 3টে স্টেজ আছে, মানে জাস্ট মানে নর্মাল, এটা ওয়ানটা হচ্ছে একদম নর্মাল, ঠিক আছে, না অ্যাংরি না ফিয়ারফুল। সেকেন্ডটা হচ্ছে মডারেটলি একটু ভয় পেয়ে আছে, ঠিক আছে। থার্ড হচ্ছে খুব ভয় পেয়ে আছে। দিস ইজ লাইক বলতে পারিস যে খুব আমরা মানে খুব ভয় পেয়ে থাকলে ধর লেজ ফেজ গুটিয়ে আছে সেরকম একটা সিস্টেম। অ্যাঙ্গারটা হচ্ছে এক্স্যাক্টলি উল্টো। অ্যাঙ্গার মানে হচ্ছে ও পুরো অ্যাটাকিং মোডে আছে, ঠিক আছে, লেস ফিয়ার, ভয় পায়নি, একদমই অ্যাংরি হয়ে আছে, প্রচন্ড ফিরোসিয়াসলি অ্যাংরি হয়ে আছে, ঠিক আছে। এরকম যদি স্ট্রাকচারটা আঁকি তাহলে ওকে, এরকম ভাবে লেখাটা একটু ভুল হলো, এবিসি করে লিখতে হলো। হাউএভার ইউ গেট দি পয়েন্ট। এইটা হচ্ছে ধর মোস্ট মানে কমপ্লিটলি ফিয়ার, মানে প্রচন্ড ভয় আছে এবং অ্যাংরি আছে। মডেলটা দেখিয়েছিল যে এরকম একটা কাস্প আছে, এরকম একটা কাস্প আছে, এই রিজনটা হচ্ছে একটা রিজন অফ আনসার্টেনটি। হঠাৎ করে সিস্টেমটা একটা থেকে আরেকটা জাম্প করতে পারে, অর্থাৎ একটা ডগকে যদি প্রচন্ড পুশ করা হয় প্যারামিটারে, প্রচন্ড ফিয়ার এবং অ্যাঙ্গার হিসেবে, ধর অ্যাঙ্গারে ধর এরকম একটা জায়গায় আছে, বিশাল পুশ করেছি, ঠিক আছে, দিয়ে ধর মানে মানে ধর অ্যাঙ্গারটাকে কমানোর চেষ্টা করছি, ঠিক আছে, এই বরাবর ধর কমছে, এবং ফিয়ারটাও কমানোর চেষ্টা করছি,
দেখা যায় ডগের বিহেভিয়ারের মধ্যে হঠাৎ করে ওটা একটা সাডেন জাম্প করে ওটা হঠাৎ করে বাইট করে দিতে পারে। মানে ওয়েন ইউ আর মেকিং আ ডগ অ্যাংরি অ্যাজ ওয়েল অ্যাজ ফিয়ারফুল, দিয়ে তুই প্যারামিটার চেঞ্জ মানে দিয়ে তুই সেটাকে কাম করার চেষ্টা করছিস, মানে ধরো লেজ গুটি মানে ও একটু ভয়ও পেয়ে আছে, ও অ্যাটাকও করতে পারবে কিনা বুঝতে, সাপোজ ইটস ইজ আ স্নেক, ঠিক আছে, কাইন্ড অফ সেরকম একটা সিচুয়েশন, ইট ইজ অ্যাফ্রেড বাট ইট স্টিল ওয়ান্টস টু অ্যাটাক, বাট স্নেকটা একটা খুব স্মল অ্যামাউন্ট অফ ফিয়ার, ধর খুব লার্জ, ওটাকে ধর প্রচন্ড ডিস্টার্ব করেছিস তুই, ভয় দেখিয়েছিস এবং মানে অ্যাংরি করেছিস, হঠাৎ করে চান্স আছে যে সেটা একটা জাম্প করে মানে ফিয়ারফুল থেকে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে অ্যাংরি হয়ে তোকে কামড়ে দিতে পারে। সো এরকম বিহেভিয়ারাল চেঞ্জেস নিয়ে স্টাডি হয়েছে এবং বলা হয়েছিল যে এটা একটা কাস্ট ক্যাটাস্ট্রফি। হাউএভার এখনকার সাইকোলজিস্টরা একটু ডিফার করে, এটা অ্যাংজাইটি, হিউম্যান অ্যাংজাইটির ক্ষেত্রেও কাজ করে, ডিপ্রেশন এবং সরি কি বলে উল্টো স্টেট দুটো, আমি ভুলে গেছি, বাইপোলার স্টেট দুটোর ক্ষেত্রে, মানে একটা হচ্ছে ডিপ্রেসিভ স্টেট, একটা হচ্ছে এক্সাইটেড স্টেট, তো দেয়ার মে বি সাডেন জাম্পস। তো এরকম সাইকোলজিক্যাল মডেলস আছে, সেগুলো কতটা সত্যি বা ঠিক আমি জানি না। তো এরকম কাস্ট ক্যাটাস্ট্রফির অনেক এক্সাম্পলস আছে। ডাব্লিউডাব্লিউ তে এটা প্রচন্ড মানে সেটা নিয়ে প্রচন্ড ডিসকাস হয়েছিল যে স্ট্রিট ফাইটস বা এরকম যে ফাইট গুলো এই সেম ডগ বিহেভিয়ারের মতোই, ফিয়ার অ্যান্ড অ্যাঙ্গার, মানে হঠাৎ করে চান্স আছে যে কেউ বিশাল অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে। সো ফাইট অর ফ্লাইট সিচুয়েশনটা এতটা লিনিয়ার নয়, মানে আমি ফাইট করবো না ফ্লাইট করবো যেটাকে বলে অ্যাড্রিনালিন রাশ হলে, সেটা অতটা লিনিয়ার নয় বিহেভিয়ারটা। হাউএভার এটা নিয়ে অনেক আর্গুমেন্টস আছে, মানে অনেকেই এটা বিশ্বাস করে না, মানে এতটা মানে মানে স্ট্রাকচার মানে অনেক রকম এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে যে এরকম হয় না বাকি। সো আমি ঢুকছি না ওটাতে, কিন্তু এটা নিয়ে পড়াশোনা করতে হয়েছে, মানে খুব ইন্টারেস্টিং এই ক্যাটাস্ট্রফি থিওরিটা। আমি যেটা বলবো সেটা হচ্ছে ইনসেক্ট আউটব্রেক, এটা অনেকটা ওয়েল কি বলবো এস্টাবলিশড, সেজন্য এটা নিয়ে স্টাডি করা যায়। ইনসেক্ট আউটব্রেকের একটা এক্সাম্পল তোর আগের বছরই পেয়েছিস লকডাউনের সময়, হঠাৎ করে একটা হিউজ সোয়ার্ম অফ লোকাস্ট, কোথাও মানে কথাবার্তা নেই, হঠাৎ করে এন্টায়ার ইন্ডিয়া এবং পুরো ট্রাভেল করতে করতে যাচ্ছে, কোথাও কোনো খাওয়া, সাডেন আউটব্রেক, ঠিক আছে, এবং লোকাস্ট আউটব্রেক এই বছর দেখ হয়নি, এবং তোরা হয়তো মানে সেরকম দেখিসনি, হয়তো অনেক ছোটবেলা হয়েছিল। সো এই যে সাডেন আউটব্রেক গুলো ঘটে, এইগুলো রিজনটা কি, মানে সেটা ওই ক্যাটাস্ট্রফি থিওরি থেকেই বোঝানো যায়। সেটার একটা মডেল আছে, খুব মডেলটা আমি বলি, যেহেতু পপুলেশনের কনসেপ্ট তাহলে লজিস্টিক মডেলটা আসবেই, লোকাস্টের পপুলেশন। সো লেট মি থিঙ্ক লোকাস্টের পপুলেশনটা এরকম একটা সিম্পলিফাইড মডেল দিয়ে বোঝানো পসিবল, কি এটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি আর হচ্ছে রেট অফ ইনক্রিজ, এটার গ্রাফটাও তোরা জানিস একটা প্যারাবোলা টাইপের হয়, কে থেকে স্যাচুরেট করে, আশা করি মনে আছে, মনে আছে আশা করি সবার। ওকে, এইটাকে থামাবে কে আউটব্রেকটা না হওয়ার জন্য, মানে অবভিয়াসলি দ্য মডেল শুড হ্যাভ সামথিং যেটা আউটব্রেকটা ঘটতে দেবে না, কারণ এমনিতে তো এটা স্যাচুরেট করে ক্যারিং ক্যাপাসিটি যাওয়ার কথা, তাহলে আউটব্রেক তো ঘটার কথাই না, ঠিক আছে, তাহলে দেয়ার শুড বি সাম নন লিনিয়ারিটি, যেটা অলরেডি এখানে আছে, সেই নন লিনিয়ারিটির জন্যই ও স্টেবিলিটি হচ্ছে। হাউএভার দেয়ার শুড বি সাম আদার টার্ম অ্যাজ ওয়েল যেটা ওটাকে আউটব্রেকটা হওয়ার থেকে আটকাচ্ছে, আদার দ্যান দ্য ক্যারিং ক্যাপাসিটি, ঠিক আছে, মানে হতেই পারে ওর ক্যারিং ক্যাপাসিটিটাই আউটব্রেকের ক্যাপাসিটি, সেটা তো হচ্ছে না, কেউ আরেকটা টার্ম আছে যেটা ওটাকে আটকাচ্ছে, সেটা হচ্ছে প্রিডেশন, অবভিয়াসলি দেয়ার শুড বি আ প্রিডেশন। ওকে, এটা হচ্ছে প্রথম প্রিডেশন মডেল দেখছিস, 2D তে গিয়ে আরো সুন্দর সুন্দর মডেল পাবি, প্রিডেশন প্রে মডেলস। প্রিডেশনের গ্রাফটা প্রচুর স্টাডি করে কে দিয়েছিলেন ভুলে গেছি, এগুলো স্ট্রোগার্সে লেখা আছে, সে পেয়েছিল যে প্রিডেশনের গ্রাফটা উড বি সামথিং লাইক, প্রথমে খুব কম প্রিডেশন হচ্ছে যখন পপুলেশনটা খুব কম আছে, সাডেনলি প্রিডেশনটা খুব বেড়ে যায় এবং স্যাচুরেট করে যায়। কেন এরকম ঘটে, খুব সিম্পল, ধর একটা এ ভ্যালু থেকে হঠাৎ সাডেন ইনক্রিজ করে এবং একটা বি ভ্যালুতে গিয়ে ধর স্যাচুরেট করে যায়। কেউ কিছু বলছিস কি? তো এটা কেন ঘটে, উনি লজিকটা এরকম দিয়েছিলেন যে যেই বার্ডস গুলো খাচ্ছে ওদেরকে, তারা অনেক ওপর থেকে আকাশ থেকে দেখছে, সো ফলিয়েজের ওপর মানে লিফ, ওরা শুধু লিফ সারফেস দেখছে, ঠিক আছে, আকাশ থেকে, তো লিফ সারফেসের মধ্যে যদি ডেন্সলি ভরে থাকে তখনই ওরা দেখতে পাচ্ছে বা তখন ইন্টারেস্টেড হচ্ছে, যদি না থাকে, যদি কম নাম্বার থাকে, ডেন্সিটি কম থাকে, ওরা অন্য কোথাও চলে যাচ্ছে, অন্য কিছু খাচ্ছে পাখিগুলো, মানে ইনসেক্টকে খাচ্ছে না, ঠিক আছে। ধর বার্ড ওয়ার্ম, সেটা বেসিক্যালি দেওয়া হয়েছিল বার্ড ওয়ার্ম পপুলেশনের জন্য, আমি জানি না বার্ড ওয়ার্মটা কি জিনিস, সেটা ক্যানাডার কোনো একটা পপুলেশন যেটা বার্চ গাছের লিফের ওপর খায়, বার্চ ইজ আ কনিফারাস ট্রি। তো যে বার্ড গুলো খাচ্ছে তারা ডেন্সিটি দেখছে, ওই কতগুলো পোকা আছে, কম থাকলে খাচ্ছে না, অন্য কিছু খাচ্ছে, সেই জন্য প্রথম প্রথম গ্রাফটা খুব লো, একটা ফিক্স একটা অ্যামাউন্ট অফ ভ্যালুর বেশি যখনই দেখছে বার্ড গুলো ইনস্ট্যান্টলি ওরা অ্যাটাক করা স্টার্ট করছে খুব ফাস্ট, মানে প্রচুর বার্ড অ্যাটাক করছে, ওগুলোকে খেয়ে নিচ্ছে খুব ফাস্ট এবং স্যাচুরেট কেন করে যাচ্ছে, অবভিয়াসলি স্যাচুরেট করার রিজন হচ্ছে যে ওর খাবার একটা রেট আছে, ঠিক আছে, মানে সবারই খাবার একটা ফিক্সড স্যাচুরেশন ভ্যালু থাকে, তার বেশি খাবে না, ঠিক আছে, সো সেই জন্য ওটা স্যাচুরেট করে যাচ্ছে। এই গ্রাফটা ম্যাথমেটিক্যালি খুব ফেমাস একটা গ্রাফ,
এটা বেসিক্যালি হচ্ছে এরকম একটা গ্রাফ। সেই এই সিগময়েড গ্রাফটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা হয় এরকম ভাবে, a স্কোয়ার প্লাস n স্কোয়ার। গ্রাফটার নাম জানিস কেউ এরকম কোনো গ্রাফের? ঠিক আছে, খুঁজে বার করিস, ম্যাথমেটিক্যালি প্রচন্ড ইউজ গ্রাফ। ওকে, মুছছি। তাহলে প্রিডিকশন টার্মটা এটা, তাহলে লিখে ফেল ইকুয়েশনটা, আমি মুছছি ততক্ষণ। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর, যদি কোনো কিছু আমি, আচ্ছা সবসময় তুই তোর কোয়েশ্চেনও করবি, মানে এরকম হতেই পারে আরো কিছু আমি অ্যাভয়েড করছি, কোনো টার্ম নিয়ে নি, তো যেহেতু ভবিষ্যতে তোরা মডেলস বানাবি তাই তোকে ভাবতে হবে যে তুই আর কি মিস করছিস, সবসময় এর জন্য কোয়েশ্চেন করবি যে কিছু মিস হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রিডিকশন টার্ম, সাবট্রাক্ট করছে এইটার সঙ্গে, ঠিক আছে? নাও ইফ আই হ্যাভ টু প্লট দিস, ইটস এক্সট্রিমলি টাফ টু প্লট দিস। আমি তাই প্রথমেই যেটা করবো, আগের দিন শিখিয়েছি, সেটা হচ্ছে ডাইমেনশনলেস করবো, ঠিক আছে? ডাইমেনশনলেস করার জন্য আগের দিন যে মেথডটা করেছিলাম n বাই k কে ধরেছিলাম, আজকে n বাই k কে ধরবো না, প্রিডিকশন টার্মটাকে আগে সিম্পলিফাই করবো। তাহলে n বাই a কে আমি ফার্স্টে x ধরি। এগুলো কেন করছি সেটার উত্তর হচ্ছে কনভেনশনালি করে দেখা হয়েছে যে এগুলো করলে ইজিয়ার হয়, তুই অন্য কিছু করে দেখতে পারিস, আলটিমেটলি পুরো ডাইমেনশনলেস করতে হবে, ঠিক আছে? এবং সবকটাই সিমিলার মডেলই দেবে, তুই আলাদা করলেও অন্যজন আলাদা করলেও মডেলটা সিমিলারই আসবে, বিকজ তুই জাস্ট রিস্কেল করছিস। তো n বাই a কে ধর x ধরলাম, তাহলে আমার এইটা দাঁড়াচ্ছে, ডান দিকটা দাঁড়াচ্ছে a দিয়ে ভাগ করছি ওপর নিচে, তাহলে দাঁড়াচ্ছে x b x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, রাইট? b দিয়েও ধর ভাগ করে দিলাম, ওকে, হ্যাঁ b দিয়েও ধর ভাগ করে দিলাম। আচ্ছা, এখানেও n বাই a ফর্মে যদি লিখতে হয়, মানে x ফর্মে লিখতে হয়, তাহলে এটাকে লিখতে হবে ax, এবং এটাকে লিখতে হবে ax, ax, এটা হচ্ছে ax, ওকে? সো এখন অবধি ঠিক আছে। n ডটটাকেও চেঞ্জ করতে হবে, এটা হবে ax ডট, ax ডট, তাহলে সবাই পাল্টে গেছে, ঠিক আছে? এইবার যেরকম আগের দিনও করেছিলাম, এই আর এ বাই বিটাকে আমি একটা আর ধরে নিই, আর এক্স হয়ে গেল 1 মাইনাস এ বাই কে কে আমি ছোট কে ধরে নিই, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স, এবং এইখানে জিনিসটাকে আমি ডিএক্স ডি টাও করে দিই। তাহলে কি কি করলাম? টাও হচ্ছে বি টি বাই এ, আর হচ্ছে আর এ বাই বি। দাদা নিচে a স্কয়ার প্লাস n স্কয়ার ছিল তো? ও হ্যাঁ, স্কোয়ার ছিল, থ্যাংক ইউ। আর এটা কি কে হচ্ছে কে বাই এ, ঠিক আছে? এই টাওটা হচ্ছে, এগুলো সব রিস্কেলড, টাওটা হচ্ছে রিস্কেলড টাইম, আর হচ্ছে এগুলো মানে যে আলাদা করে আমি বলছি না, এগুলো জাস্ট রিস্কেলড, ঠিক আছে? কিন্তু অবভিয়াসলি রিস্কেল করার ফলে আমাকে কিন্তু এবার বুদ্ধি দিয়ে ভাবতে হবে, কারণ এই আরটা কিন্তু আর পপুলেশনের আর হিসেবে ভাবতে হবে না, রেট অফ, বিকজ এর মধ্যে ওর পপুলেশনটা আছে, আবার অন্য দুটো জিনিস আছে যেগুলো প্রিডিকশনের টার্মে ছিল। সিমিলারলি কেটা আর ক্যারিং ক্যাপাসিটি নয়, তার মধ্যে প্রিডিকশনের একটা টার্ম আছে। সো এগুলোকে নিয়ে পরে ভদ্রভাবে ভাবতে হবে যে এগুলো চেঞ্জের মানেটা কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? কারণ আলটিমেটলি এই প্যারামিটারগুলো চেঞ্জ করেই দেখবো সিস্টেমটাকে, ঠিক আছে? আলটিমেটলি দাঁড়ালো কিন্তু লজিস্টিক ইকুয়েশন মাইনাস এরকম একটা টার্ম, কিন্তু ডাইরেক্টলি বলতে পারবো না যে এগুলো ওই টার্মগুলোই। সো লাস্টে পুরোটা মডেলটা পাওয়ার পরে একটু এগুলো নিয়ে ভাবতে হবে। এবং আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা না সেটা পরে আসছে, তোদের কোনো প্রশ্ন আছে এখন অব্দি? কোনো টার্ম মানে ইনক্লুড করা যেত যেটা মিস করেছি, বা টাইমস, বা তুই পুরো মডেলটার কথা একবার ভাব যে আমি কিছু মিস করছি কিনা। আমি এখনই টাইম নিচ্ছি, বিকজ পরে মডেল তোদের বানাতে হবে। সো জাস্ট থিঙ্ক ওভার ইট। There are many insects, they are eating leaves in a forest, মানে ট্রি এর ওপর, ট্রি এর পপুলেশনের উপর ডিপেন্ড করে আছে, ইনসেক্ট বাড়ছে বাড়ছে বাড়ছে, তো তখন প্রিডেটররা এসে অ্যাটাক করছে, দিয়ে একটা স্যাচুরেশন ভ্যালু অবধি খাচ্ছে ওদেরকে। দিস ইজ দ্য সিস্টেম, ওকে? নো কোয়েশ্চেন্স, ঠিক আছে? তাহলে আমি এবার তাহলে ডাইরেক্টলি অ্যাটাক করি মডেলটাকে। যদি ইনসেক্টদের খাবার কমে যায়, গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি ভেরি গুড কোয়েশ্চেন। খাবার কমে যাওয়া মানে হচ্ছে ফলিয়েজ কমে যাওয়া, তো মানে ট্রি এর পপুলেশন কমে যাওয়া, সেটা ওরা খেয়েছে বলেও কমতে পারে, তার মানে ট্রি এর ওপর একটা প্রিডেশন হচ্ছে, সেটা একটা আলাদা মডেল আসছে।
সো এখানে গিয়ে মডেলটা একটুখানি জটিল হয়ে যাচ্ছে যে আমি ট্রি এর পপুলেশনটা এখানে কেন কনসিডার করছি না। এটার একটা উত্তর আছে, উত্তরটা শেষ দিকে গিয়ে আরো ক্লিয়ার হবে। উত্তরটা হচ্ছে পরবর্তীকালে যখন এগোবি আরো আরো যাবো সেকেন্ড 2D তে গিয়ে অসিলেটার্স পড়াবো দেখবি এই ডাইনামিক্যাল সিস্টেমের মধ্যে টাইম স্কেলটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। এই যে ডি করছি আর তারপরে এই ডি টাওতে যাচ্ছে, এই যে টাইমটা রিস্কেল হচ্ছে, রিস্কেলের ফলে তোর অন্য একটা টাইম স্কেলের রেসপেক্টে স্ট্রাকচারটাকে স্টাডি করছে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধর আর্থ রোটেটও করে, আর্থ রিভলভও করে, এইটার টাইম স্কেলটা হচ্ছে 24 আওয়ার, ওটার হচ্ছে 365 ডেজ। কেউ যদি সাপোজ খুব স্মল টাইম স্কেলে দেখে তাহলে আর্থের এটা দেখতে হবে। কেউ লার্জার টাইম স্কেলে দেখলে খুব মানে ধর কেউ খুব ফাস্ট করে দিচ্ছে জিনিসটাকে, সে মেনলি এটা দেখতে হবে। খুব স্লো করে দিলে আমি এই মোশনটা দেখতেই পাবো না, জাস্ট এটা দেখতে পাবো। ফর দি পয়েন্ট, সো টাইমের রিস্কেল করলে যদি দুরকম টাইপের মোশন বা দুরকম টাইপের বিহেভিয়ার হয়, একটা ধর টাইম স্কেল অন্যটা টাইম স্কেল ধর একদম অন্য, এরকম ভাবে জিনিসগুলোকে স্টাডি করা যায়। এবং সেটা ভবিষ্যতে যখন অসিলেটর পড়াবো তখন দেখাবো করা যায়। এটাকে বলে পয়েকারের লিন স্টেট থিওরি, খুব ফেমাস পার্টিবেশন থিওরির একটা টাইপ অফ পার্টিবেশন থিওরি। আমি যাচ্ছি না ওটাতে, অনেকেই হয়তো পড়েছিল অন্য কিছু করতে গিয়ে। তো এইখানেও অর্পণ যে কোয়েশ্চেনটা করলো যে আমার গাছের পপুলেশন কমে যাবে, গাছের টাইম স্কেলটা, পপুলেশনের টাইম স্কেলটা ইজ মাচ লার্জার দেন এই ঘটনাগুলো ঘটাটা, সেটা লাস্টে গিয়ে দেখানো যায় এবং সেটা এক্সপেরিমেন্টালি মানে ওরা করে দেখেছে। তো এখানে যদি ওইটা ঢোকাতামও তাও এইটার উপর কোনো এফেক্ট পড়তো না রিস্কেল করার পর। ঠিক আছে, এবার সেইগুলোকে অবভিয়াসলি ঢুকিয়ে দেখাচ্ছি না আমি, বিকজ আমার কাছে মডেলগুলো নেই, পেপারটাই আছে এবং লাস্টে আমি ডিসকাস করবো কিছু ভ্যালু নিয়ে। তো ওই গাছের চেঞ্জ ইন পপুলেশনের টাইম স্কেলটা ইজ মাচ লার্জ, ইট ইজ লাইক দ্য রেভলিউশন, আর এইটা ইজ লাইক দ্য রোটেশন। ঠিক আছে, সো এইটুকু টাইমে যেটা ঘটছে সেটার সঙ্গে আমার ওই গাছের পপুলেশন কমার কোনো সম্পর্ক থাকবে না, সেই হিসেবে নেগলেক্ট করছি। বাট কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন ছিল। ওকে, এনি মোর কোয়েশ্চেনস? ঠিক আছে, সো লেট আস ডাইরেক্টলি অ্যাটাক দ্য প্রবলেম। উই হ্যাভ দি মডেল, আশা করি অনেকে এতক্ষণ পড়েও ফেলেছিস। এক্স স্টার বার করবো, একটা এক্স স্টার তো খুব অবভিয়াস, সেটা 0। ঠিক আছে, তাহলে অন্যটা বার করবো, আর 1 মাইনাস এক্স বাই কে ইকুয়াল টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো খুব অস্বস্তিকর আবার একটা ইকুয়েশন পেলাম। কিন্তু এই ইকুয়েশনটা আমার যতদূর মনে হচ্ছে তোদেরকে দিয়ে প্লট করিয়েছি, যারা হোমওয়ার্ক করেছিস ডান দিকেরটা এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার তারা প্লট করেছিস সম্ভবত। একবার পাতা উল্টে দেখ তো কি আছে, বিকজ আমাকে একটু আঁকতে হেল্প কর। এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বাঁ দিকেরটা ইজ আ স্ট্রেট লাইন উইথ আ নেগেটিভ স্লোপ। ঠিক আছে, এক্স বাই won't be that tough, let me try. প্রথমে x যখন খুব ছোট তখন মানে x যখন টেন্ডস টু 0, x বাই এক্স স্কোয়ার যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। ইনফিনিটিতে গিয়ে বিহেভিয়ারটা হবে হচ্ছে 0 বাই, আচ্ছা ইনফিনিটি না 0 মান আছে, ঠিক আছে ওকে ফাইন, হ্যাঁ বুঝেছি। লিনিয়ারলি একটুখানি উঠবে যখন এক্স খুব ছোট, লিনিয়ারলি একটুখানি উঠবে, উঠে এরকম ভাবে ফল করবে। কেউ বলতে পারে কি করে আঁকলাম এটা? বলে অনেক গ্রাফিক আছে, একটু গেস কর, একটু ট্রাই কর। মানে বুঝলাম না। মানে এটা একটা গসিয়ান কার্ভের মতো, তো বেল শেপ কার্ভ হচ্ছে ওই জন্য, মানে নর্মাল না ডিস্ট্রিবিউশনে এখনো যেমন বেল হয়। শেপ না, একদম বেল শেপ না এটা, কিন্তু আঁকতে গেলে আমি ভুল করি, এরকম হচ্ছে। ঠিক আছে, ইটস নট বেল শেপ। খুব অল্প কিছুক্ষণের জন্য এক্সট্রা ডমিনেট করছে যখন এক্স ছোট আছে, বিকজ তখন এই টার্মটা খুব ছোট। ফর এক্সাম্পল 0.01, ধর 1 এর থেকে যখন খুব কম, ঠিক আছে মাচ লেস দেন 1, তখন এটা দাঁড়াচ্ছে এক্স এর মতো। যখন 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, জাস্ট 1 হচ্ছে যখন, তখন হচ্ছে x বাই 2। ঠিক আছে, binomial expression of 1 plus x minus 4 limit নিয়ে বোঝায়। Okay, that will be a bit tough to understand, but you are right. Let me do it in this way. x by, এবার যখন খুব লার্জ হয়ে যাচ্ছে তখন ওটা x বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, 1 এর থেকে খুব লার্জ হয়ে গেলে ওটা 1 বাই এক্স হচ্ছে। সো এরকম একটা নেচার থাকবে এবং এরকম একটা লিনিয়ার নেচার থাকবে কিছুক্ষণ, তারপরে দেখতে যেতে হবে। ঠিক আছে,
সো ইটস নট টাফ। জাস্ট কম্পেয়ার করবি, আশেপাশের ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করবি, কিন্তু কম্পারিজনটা যেন র্যাশনাল হয়। এখানে আমি 1 এর সঙ্গে কম্পেয়ার করলাম। সো দিস ইজ দ্য গ্রাফ অফ রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা কি হবে? ইট উইল বি আ স্ট্রেট লাইন গ্রাফ, যার ইন্টারসেপ্ট গুলো কি হবে তোরা জানিস অলরেডি, ক্যারিং ক্যাপাসিটি একটা কাট হবে। এবং আরেকটা তো বোঝা যাচ্ছে যে এক্স কে যদি 0 করি তাহলে আর হচ্ছে, তাহলে আরেকটা কাট হচ্ছে আর। এইবার আসল মজাটার দিকে দেখ, যে আর আর এক্স এর দিকে কাট করে ধর একটা গ্রাফ এরকম আঁকলাম কে উপরে, ঠিক আছে? নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি যদি কে ভ্যারি করি, দেয়ার উইল কাম আ পয়েন্ট। আচ্ছা, অন্য দাগ দিয়ে, যেই পয়েন্টে একটা স্যাডেল নোট করছে, এটা একদম আগের বারের মতো। আগের বারেরটাও দেখেছিলাম যে প্রথমে একটা পয়েন্ট আছে, হঠাৎ করে একটা স্যাডেল নোট আসার ফলে 3টে পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে। কি এটা যদি আরো ভ্যারি করি, তখন এই 3টে পয়েন্ট কমতে কমতে আবার একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? যেটা এই লাস্টের পয়েন্ট, রাইট? সো বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে আগের বারের মতোই ঘটনাটা ঘটছে, একটা ফিক্স পয়েন্ট, 3টে ফিক্স পয়েন্ট, একটা ফিক্স পয়েন্ট। আগের বারও ঘটেছিল কি, যে বাঁ দিকে একটা ফিক্স পয়েন্ট স্টার্ট হয়েছিল, দিয়ে 2টো ফিক্স পয়েন্ট ধরে ডান দিকে থার্ড ফিক্স পয়েন্টটা হয়ে থেমে গেছিল, ঠিক আছে? এখানেও সেরকম ঘটছে, একটা ফিক্স পয়েন্ট থেকে শুরু হচ্ছে, লাস্টে শেষ হচ্ছে অন্যদিকে কোনো একটা ফিক্স পয়েন্ট, ঠিক আছে? এই প্রথম ফিক্স পয়েন্টের ক্ষেত্রে ভেবে দেখ, এইটা মাইনাস এইটা ছিল, তো তার মানে অ্যাকচুয়ালি এইটা যখন বড় এইটা যখন ছোট তখন এক্স ডটটা পজিটিভ। তার মানে আর যেখানে বড় এক্স ছোট সেখানে এক্স ডটটা পজিটিভ। তার মানে এই রিজিয়নে এক্স ডট ইজ পজিটিভ এবং এই রিজিয়নে এক্স ডট ইজ নেগেটিভ। তার মানে এটা একটা স্টেবল ফিক্স পয়েন্ট। ওকে, যদি এভাবে বুঝতে অসুবিধা হয় আমি একটু বাদেও বোঝাচ্ছি কাট করে করে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, আরো বেটার ওয়েতে বোঝানো যেতে পারে হয়তো। হ্যাঁ ঠিকই তো আছে। বেসিক্যালি এইদিকে পজিটিভ মানে হচ্ছে 1 মিনিট আমি অ্যারো ডায়াগ্রাম দিয়ে বোঝাই, যেরকম তোরা পড়েছিস অলরেডি ভেক্টর ডায়াগ্রাম দিয়ে, ফ্লো ডায়াগ্রাম দিয়ে। ওকে, ফ্লো ডায়াগ্রাম দিয়ে বোঝ যে আমার গ্রাফটা এই 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 ভ্যালুতে, এই ভ্যালুটা কম এই ভ্যালুটা বেশি, ঠিক আছে? আর আমার ইকুয়েশনটা হচ্ছে এইটা মাইনাস এইটা, তাহলে এইটা বেশি মানে এটা কম, মানে আমার এক্স ডট পজিটিভ আসছে। এক্স ডট পজিটিভ মানে ফ্লোটা আউটওয়ার্ডস হবে। আচ্ছা আমি ভুল বলেছিলাম, ফ্লোটা আউটওয়ার্ডস হবে। আর এইখানে ফ্লোট, এইখানে এই পয়েন্টগুলোতে কার্ভটা বেশি, এটা কম, তার মানে ফ্লোটা ইনওয়ার্ডস হবে। না দাঁড়াচ্ছে না, কিছু একটা ভুল বলছি, হাফ স্টেবল হবে না। 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমি স্টেবিলিটি নিয়ে একটু পরে অ্যানালিসিস করছি, আগে পুরোটা করিনি, সামহাও কোথাও একটা ভুল বলছি। গ্রাফটা ঠিক আছে, পুরোটা বলে নিই। তাহলে দেয়ার উইল বি 3 স্টেবল পয়েন্টস, একটা এ, একটা এটাকে নাম দিলাম ধর এ, একটা হবে এখানে কোনো বি জায়গাতে, একটা হবে এখানে সি জায়গাতে। কিছুক্ষণ বাদে বি আর সি উধাও হয়ে যাবে, শুধু এ পড়ে থাকবে। এইবার বাইফার্কেশন ডায়াগ্রাম গুলোকে আঁকার চেষ্টা করি। স্টেবিলিটি আমি পরে ভাবছি, একটু দাঁড়া কোথাও একটা বলতে ভুল করছি। সো আর 1 মাইনাস এক্স বাই কে, সরি মুছেই দিলাম, এটাই লিখতে যাচ্ছিলাম, 1 প্লাস এক্স স্কোয়ার। এবং এইটা তো এইখানেও ঠিক হচ্ছে, এইখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, এই 3টে জায়গায় কাট করছে বলে। সো হাউ টু ফাইন্ড দ্যাট ট্যানজেন্ট পয়েন্ট যেখানে প্রথম ওইটা ঘটছে? ভেরি অবভিয়াস, ডিডিএক্স অফ এইটা। এবং এইটা আমি করছি না, এটা একটু হোমওয়ার্ক হিসেবে লিখে রাখ, অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি। অবভিয়াসলি ভেরি সিম্পল, বাট স্টিল জাস্ট টু সেভ টাইম। এইটার অ্যান্সারটা আসবে, আমিও দেখেই বলছি, মাইনাস আর বাই কে ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 plus x square square. Very obvious, but still. এইবার এটাকে একটু সাজালে আসে r equal to 2x square 2x cube by 1 plus x square square. মানে বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে এই যে ভ্যালুটা এসছে এটাকে এবার এই ইকুয়েশনে পুট করে দিয়েছি, পুট করে এটা পেয়েছি। So this is that value of RC যখন এটা ঘটছে এবং তার কারেসপন্ডিং
কেসিও বার করতে পারবি যে কোনো একটা ইকুয়েশন থেকে, দ্যাট উইল বি, এইগুলো একটু বাড়িতে করার জন্য দিচ্ছি, বিকজ এইটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে মানে ম্যাথসটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটা কি হচ্ছে সেটা বোঝা। সো এই আরসি কেসি ভ্যালুতে ঘটনাটা ঘটছে, ঠিক আছে? এটা জাস্ট লিখে রাখ, বাড়িতে করে দেখিস, আমি নিজেও এখান থেকে দেখে নিলাম, বাড়িতে করে দেখিস। ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেইটা বলছি, মানে এইবার এটাকে আমি যদি অ্যানালিসিস করি তাহলে কিরকম দাঁড়ায়, মুছি। অ্যানালিসিস করলে প্রথমত কে কে আমি আর এর টার্মে লিখতে পারবো, কে অ্যাজ আ ফাংশন অফ আর, ইটস অবভিয়াস, আমি জাস্ট এই মানে প্যারামেট্রিক ফর্মে আছে সেখান থেকে এটা করা, এগুলো তোরা মানে খুবই সহজ কাজ, এগুলো করতেই পারবি। পরে আমি যদি আগের বারের মতোই কে ভার্সেস আর এর ডায়াগ্রামটা আঁকি, উইচ ওয়াজ দ্য প্যারামিটার স্পেস, উইচ ওয়াজ দ্য স্টেবিলিটি ডায়াগ্রাম, তাহলে বুঝতেই পারছিস আমি আবার একটা রিজিয়ন পাবো, যে রিজিয়নের 3টে ফিক্স পয়েন্ট থাকবে, আর দুটো, আর বাকি রিজিয়নটা পুরো একটা করে ফিক্স পয়েন্ট থাকবে, ঠিক আছে? গ্রাফটা, ওই যে প্যারামিটার গ্রাফটা আসবে, সেই প্যারামিটার গ্রাফটা এরকম কাস্পের মতো একটা আসবে, যেটা আমি গ্রাফটা প্যারামিটারটা আমি করছি, সলভ করছি না, ইকুয়েশনটা সলভ করলে মানে এই কে ইন টার্মস অফ আর লিখলে এরকম প্লাস মাইনাসের দুটো কাস্প আসবে, সেটা আমি জাস্ট মুখে বলে দিলাম। এই পয়েন্টগুলোতে একটা করে ফিক্স পয়েন্ট, আর এইটা হচ্ছে সেই ভ্যালু অফ কেসি, এই ভ্যালু অফ কেসির মধ্যে 3টে ফিক্স পয়েন্ট এক্সিস্ট করছে, যেটা এই গ্রাফ থেকেও বোঝা যাচ্ছে। আমি জাস্ট ম্যাথমেটিক্যালি জিনিসটা করলাম না, একটু বাড়িতে করে দেখতে পারিস, কোয়ালিটিভলি বোঝাটাই আসল। এইবার ঘটনাটা দেখ, এত হাই ভ্যালু অফ কে তে যখন চলে যাচ্ছে জিনিসটা, মানে কে এর ভ্যালু যখন খুব হাই হয়ে যাচ্ছে, খুব হাই হয়ে যাচ্ছে, তখন এই যে একটা ফিক্স পয়েন্টটা যেটা এক্সিস্ট করছে সেটার কিন্তু বিহেভিয়ারটা ডিফারেন্ট, কারণ কে এর খুব হাই ভ্যালু মানে, এই এত হাই ভ্যালু মানে হচ্ছে এটা অনেক দূরে ফ্রম ইকুইলিব্রিয়াম, দিস ইজ দ্য আউটব্রেক বেসিক্যালি, বিকজ কে ইজ দ্য ক্যারিং ক্যাপাসিটি, এবং অত হাইতে যদি কেটাকে নিয়ে চলে যাই, যেই ফিক্স পয়েন্টটা তৈরি হচ্ছে সেটা সেটা ওই অত হাই কে এর ভ্যালুতে গিয়ে একটাই ফিক্স পয়েন্ট তৈরি হচ্ছে, এবং সেটা বোঝাই যাচ্ছে কেটা অলরেডি হাই হয়ে গেছে, মানে সেই ফিক্স পয়েন্টটা একটা আউটব্রেকের ফিক্স পয়েন্ট, ঠিক আছে? তার মানে এই পুরো এরিয়াটা হচ্ছে আউটব্রেক। আর কে এর ভ্যালু যদি খুব কম থাকে, মানে এরকম রিজিয়নে থাকে, তাহলে কে এর ভ্যালু কম অবস্থায় আর যতই ভ্যারি করুক একটা করে ফিক্স পয়েন্টই থাকছে, তো ওই রিজিয়নটাকে বলে রিফিউজ রিজিয়ন, মানে ওরা খুব ডমিনেন্ট অবস্থায় আছে। এই জায়গাটায় এই যে 3টে ফিক্স পয়েন্ট যেখানটায় আছে, এই এরিয়াতে তার মধ্যে একটা থাকে স্টেবল, বাকি দুটো আনস্টেবল, এরকম একটা তৈরি হয়, ঠিক আছে? সো বেসিক, সরি উল্টো রাখলাম, এইটা হয় আনস্টেবল, এই দুটো হয় স্টেবল। এটা আমি পিচ ফকের কনসেপ্ট থেকেই বলছি, জাস্ট এটা একটা বেসিক্যালি পিচ ফক হচ্ছে। সো আইদার এইদিকে যাবে অথবা এইদিকে যাবে, সেটা ডিপেন্ড করছে প্যারামিটার ভ্যারি করার উপর, ঠিক আছে? সেই সিমেট্রিটা ব্রেক হয়ে যায় যখন কেটা খুব লার্জ হয়ে যায় বা খুব স্মল হয়ে যায়, আইদার রিফিউজ হয়ে যায় অথবা আউটব্রেক হয়ে যায়, বায়াসড হয়ে যায় কোনো একটা দিকে। এবার ঘটনাটা নেচারে কি করছে, নেচারে বেসিক্যালি ঘটছে সামহাও এই ক্যারিং ক্যাপাসিটিটা ধর খুব কম একটা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এবার আরটা আমি প্যারামিটারগুলো নিয়ে পরে ডিসকাস করছি, আর এর মধ্যে আর এ বাই বি আছে, আরটা কেন চেঞ্জ করবে আমি পরে বলছি। কিছু ভাবে চেঞ্জ করার ফলে ধর এমন একটা রিজিয়নে আছে, যে রিজিয়নে কেটাকে চেঞ্জ করতে হলে ডাইরেক্ট জাম্প করতে হয়, মানে বেসিক্যালি এটা ওই 3D তে একটা এরকম সারফেসের ফোল্ড আছে, যার ফলে যখন আরটা চেঞ্জ করবে, যার ফলে এইটা হচ্ছে এই বরাবর যখন আরটা চেঞ্জ করবে আগের বারের মতোই, আগের বারের নিচে ডায়াগ্রামে যেটা তৈরি হয়েছিল এটা ছায়াটা, সো বেসিক্যালি এই বরাবর যখন চেঞ্জটা হয় তখন ডাইরেক্ট এই কাস্ট বরাবর চেঞ্জটা হয়, যার ফলে জিনিসটা এই বরাবর এর পরে হঠাৎ করে একটা জাম্প ইন স্টার্ট হয়। তো এখানেও ঘটনাটা সেটাই ঘটবে, যে যখন আর এরকম একটা রিজিনে আছে, সেখান থেকে যখন কেটা চেঞ্জ করবে, এই কেটা চেঞ্জ করবে, সাডেন একটা জাম্প হবে ওই কাস্পের ওখানটাই, মানে সাডেন একটা জাম্প হবে তোর এইখানে এই 3D তে যে ফোল্ডটা আছে সেই ফোল্ডটাই কি, এবং যার ফলে ওটা ডাইরেক্টলি আউটব্রেকে চলে যায়। সো আমি জাস্ট বেসিক্যালি আগেরটার সঙ্গে অ্যানালজিক্যালি কম্পেয়ার করছি, ঠিক আছে? আমি ম্যাথমেটিক্যালি কম্পেয়ার করছি না, তাহলে আমাকে ইকুয়েশনগুলো লিখতে হবে, দিয়ে স্ট্রাকচার টাকতে হবে। সো আমি জাস্ট অ্যানালজিক্যালি বলছি যে উই ফাউন্ড দ্য ইকুয়েশন অফ কে ভার্সেস আর, সেটা আঁকলে কার্ভটা কিছু একটা এরকম আসবে, যার মধ্যে 3টে ফিক্স পয়েন্ট, বাইরে একটা করে ফিক্স পয়েন্ট, সেই ফিক্স পয়েন্টগুলোর আবার প্রপার্টি ডিফারেন্ট। উপরের ফিক্স পয়েন্টটা আউটব্রেক ফিক্স পয়েন্ট, বিকজ ওখানে কে খুব হাই, নিচেরটা রিফিউজ ফিক্স পয়েন্ট। সো ধর রিফিউজেই আছে, সামহাও আর এমন একটা রিজিয়নে আছে যেখান থেকে কেটা চেঞ্জ করলে ওই ফোল্ড বরাবর জাম্প হয় একটা ডাইরেক্ট, আগেটার মতোই কোয়ালিটিভলি জাস্ট বলছি। সো সেই জাম্পটা ডাইরেক্ট আউটব্রেকে চলে যায়, এবং তারপর যদি আমি আর কে কমাই, তখন এই আউটব্রেক বরাবর চেঞ্জটা হয়, তখন কিছুতেই কমতে চায় না, সেই জন্য ইটস এ নিউইসেন্স, মানে কমানোই যায় না, এবং অলমোস্ট ওই কাস্টটা অব্দি যতক্ষণ না এসে পড়ে ততক্ষণ কমানোই যায় না, ততক্ষণ নিচে রিফিউজ অব্দি আনাই যায় না।
সো বেসিক্যালি জিনিসটা ক্যাটাস্ট্রফিতে একবার পৌঁছে গেলে ওটাকে ব্যাক করানো ইজ ইম্পসিবল হয়ে যায়, মানে প্যারামিটার চেঞ্জ করে, ইট টেকস আ লট অফ টাইম। সো এই জিনিসগুলো, এই কনসেপ্টগুলো প্রচুর ওই মানে এই লোকাস আউটব্রেকের ক্ষেত্রেও খাটে, ডগের ক্ষেত্রেও খাটে, অনেক ক্ষেত্রে এগুলো খাটে। তো ক্যাটাস্ট্রফিক থিওরি ইজ আ ওয়েল এস্টাবলিশ থিওরি, হাউএভার অনেকের অনেক কোয়েশ্চেন্স আছে, বিকজ যেহেতু সাইকোলজিতে এগুলোকে অ্যাপ্লাই করা কতটা ঠিক বা ইয়ে, মানে আমি সেগুলো ঢুকছি না, অনেক আর্গুমেন্টস আছে, সেগুলো তুই নেটে পাবি। স্ট্রোগার্সেও বেশ কিছু বইয়ের এক্সাম্পল দেওয়া আছে যেগুলোতে এই আর্গুমেন্টগুলো পাওয়া যায়। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া, ডাইরেক্টলি রিফিউজ থেকে আউটব্রেকে যাওয়ার। অনলি থিং লেফট ইজ টু ডিসকাস এই আর এর জিনিসটা কি দাঁড়াচ্ছে, কেন আর চেঞ্জ বা কে চেঞ্জটাকে আমি বা কিভাবে ভাববো। Okay, let me rub this off. মাইন্ড ইউ ম্যাথমেটিক্যাল অ্যানালিসিসটা কিন্তু আমি করিনি, তুই চাইলে করতে পারিস, করে কার্ভগুলো আঁকিয়ে দেখতে পারিস, যেরকম কার্ভ আসছে স্ট্রোগার্সে করে দেওয়া আছে। স্ট্রোগার্সের লেকচারও আছে একটা, যেখানে ইনসেক্ট পপুলেশন নিয়েও লেকচার দেয়, সেখানেও কার্ভগুলোকে আঁকি। আমি জাস্ট কি বলে কোয়ালিটিভলি দেখালাম। ওকে, আরটা কি ছিল? আর ওয়াজ আর এ বাই বি, এটা ছিল হচ্ছে যেই ভ্যালুতে সাডেন জাম্পটা হয়, বি ছিল যেই ভ্যালুতে স্যাচুরেট করে, প্রিডেশন। ঠিক আছে, মানে প্রিডেশন হঠাৎ করে যেই ভ্যালুতে মোটামুটি বাড়ে, যেই ভ্যালু অফ এন এ, হঠাৎ করে প্রিডেশনটা বেড়ে যায়, মানে নাম্বার অফ ইনসেক্ট বাড়লে এ এর মতো একটা ভ্যালু হলে তখন প্রিডেশনটা হঠাৎ বেড়ে যায়, দ্যাট ইজ এ। এবার সেই এ এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করবে? ভেরি অবভিয়াসলি সেটা ফলিয়েজের উপর ডিপেন্ড করবে। সাপোজ সারফেস এরিয়া অফ লিভস হচ্ছে এস, যত সারফেস এরিয়া বেশি হবে লিভসের, মানে যত ফলিয়েজ বেশি আছে ভেজিটেশন, তত তত হিউজ নাম্বার অফ ইনসেক্ট হলে তবে কভার্ড হবে সারফেস এরিয়াটা। সো এস যত হাই, মানে লিভস যত বেশি, এটাকেও তত বেশি হতে হবে, তারপর প্রিডেশনটা স্টার্ট হবে, মানে ইনসেক্ট অত লার্জলি ডেন্সলি তৈরি হতে হবে, তারপর প্রিডেটাররা দেখতে পাবে ওপর থেকে যে তৈরি হয়েছে। সো ওই সারফেস এরিয়া যত বাড়বে, এটা মানে যেখান থেকে সাডেন স্টার্ট হয় প্রিডেশনটা, সেটা তত বেশি নাম্বার হতে হবে, মানে ইনসেক্টের সংখ্যাটাকে তত বেশি হতে হবে শুরুতে। সো লেট মি কনসিডার ইট সামথিং লাইক দিস। ওকে, বিটা হচ্ছে স্যাচুরেশন ভ্যালু, যেটা প্রিডেটারের খাওয়ার রেট, সেটা কিছুর উপর ডিপেন্ড করছে না, সেটা প্রিডেটারের উপর ডিপেন্ড করছে, মানে সেটা সারফেস এরিয়া অফ লিভসের উপর ডিপেন্ড করছে না। ক্যাপিটাল আরটা হচ্ছে পপুলেশন অফ দোজ লোকাস, সেই পপুলেশনটা বেসিক্যালি আগের জন্য দেখেছিলি যে ওটা ওদের ওই মানে ওই রেটটা ইজ ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, মানে এটা ডিফাইন্ড ভ্যালু যে ওরা কোন রেটে এমনিতে পারে, মানে ডিফারেন্ট স্পিসিস কোন রেটে পারে। সো দ্যাট ইজ নট ডিপেন্ডিং অন দ্য ফলিয়েজ। অ্যান্ড লাস্টলি হচ্ছে তোর কেটা, ছোট কেটা হচ্ছে কে বাই এ, সেখানেও এটা শেষ বসালাম। আর লার্জ কেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, যত সারফেস বাড়ছে তত ক্যারিং ক্যাপাসিটিও বাড়ছে, কোথায় গিয়ে থামতে পারে, মানে মরবে না এখনই, তাহলে সেটাকে আমি এরকম লিখছি, কেটা শেষ, এস এস কাটছে, তাহলে বোঝাই যাচ্ছে যে কেটা ফলিয়েজ বাড়লে তার উপর ডিপেন্ড করে না। তার মানে একটা ফরেস্টে গাছ বাড়ছে গাছ বাড়ছে গাছ বাড়ছে, ঠিক আছে, বার্চ ট্রিজ বাড়ছে বাড়ছে বাড়ছে, তার উপর ক্যারিং ক্যাপাসিটি চেঞ্জ হচ্ছে না। ক্লিয়ার? এটা খুব মানে ভাবতে কঠিন লাগছে, বাট এটা সত্যি কথা। ঠিক আছে, মানে অদ্ভুত লাগছে, বাট এটা সত্যি কথা। ইট ইজ নট ডিপেন্ড, ক্যারিং ক্যাপাসিটি সেটার উপর ডিপেন্ড করছে না, কিন্তু ফলিয়েজ বাড়লে এই রেটটা বেড়ে যাচ্ছে, মানে এই আরটা, এটা রেট ঠিক নয়, এটা ওই ইকুয়েশনটার মধ্যে আরটা ছিল, নতুন যে ডাইমেনশনলেস করে বানিয়েছিলাম, যার ফলে এই প্যারামিটার ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে আরটা এই দিকে চলে যাচ্ছে, যত ফলিয়েজ বাড়ছে আরটা এই দিকে চলে যাচ্ছে, এবং এই দিক থেকেই নামতে গেলে হঠাৎ করে ওই জাম্পটা হতে হবে। তাহলে যত গাছ বাড়ছে যত গাছ বাড়ছে তত এই ক্যাটাস্ট্রফিটা হওয়ার সম্ভাবনা বাড়ছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইভেন ইন লোকাস আউটব্রেক। মানে যদি বেশ কিছু বছর ধরে ধর লোকাস নেই লোকাস নেই লোকাস নেই, তো প্রচুর ওই গাছগুলো বেড়ে গেছে, ঠিক আছে, তো এইবার সেইগুলো বেড়ে যাওয়ার ফলে তোর ওই ছোট আরটা অনেক হাইতে আছে এই মুহূর্তে। এখন যদি লোকাসের মানে ক্যারিং ক্যাপাসিটি, এবার এখন যদি সামহাও কোনো প্যারামিটার চেঞ্জের ফলে ওদের ক্যারিং ক্যাপাসিটি চেঞ্জ হয়, তখন সাডেন একটা জাম্প হবে ফ্রম রিফিউজ টু দ্য আউটব্রেক, এবং তখন আর কন্ট্রোল করা যায় না। সো এই ঘটনাগুলো বেসিক্যালি মানে মানে এইগুলোই খুব ইন্টারেস্টিং এই তোর ক্যাটাস্ট্রফি থিওরিতে। আরো এক্সাম্পল আছে, আমি এপিডেমিক মডেলটা স্ট্রোগার্সের ছবি তুলে পাঠাবো, ওটা তোরা একটু করার চেষ্টা করিস। আরেকটা মডেল আছে, সেটা আজকে ডিসকাস করছি না, আজকে একটা অন্য ইন্টারেস্টিং জিনিস ডিসকাস স্টার্ট করে শেষ করে দেবো, ছেড়ে দেবো। সেটা হচ্ছে, আচ্ছা বল, ক্যাটাস্ট্রফি থিওরি নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কারোর? মানে এইটা যেটা বললাম, এক্সেপ্ট দ্য ম্যাথস, কিছু আনএক্সপ্লেন্ড লাগছে বা কিছু? লেট মি গো টু দ্য লাস্ট টপিক অফ 1D, যেটা আশা করি পরের দিন শেষ করে আমরা 2D তে চলে যাবো।
সেই লাস্ট টপিকটা খুব ইন্টারেস্টিং, এখানেই আসবে ওই প্যাটার্ন ফর্মেশন গুলো। কখনো তোরা জঙ্গলে, গভীর জঙ্গলে গেছিস কিনা আমি জানি না, বিকজ আমিও যাইনি, তো ইউজুয়ালি যাওয়া হয় না। খুব গভীর জঙ্গলে, খুবই গভীর জঙ্গলে যদি সাফারি করিস, জোনাকির বাঞ্চ দেখা যায়, ঠিক আছে। দেয়ার আর সাম প্লেসেস যেখানে প্রচুর জোনাকি তো হয়, এটা গ্রামে হয়, বাট ওই বাঞ্চ ঝাঁকে দেখা যায় না, ঠিক আছে। ইউ হ্যাভ টু বি, ইট হ্যাজ টু বি ইন আ ভেরি কোয়াইট প্লেস। জোনাকি ঝিঁটি পোকা বলবো। সো বেসিক্যালি কি হয়, জোনাকিদের যেই তোর জলার কি বলবো আমি, ফ্রিকোয়েন্সি, সেটা ইজ সামহাট ফিক্সড। ওরা একটা কেমিক্যাল তৈরি করে, সেই কেমিক্যালটা যেই রেটে প্রত্যেকবার ওই লাইটটা ছাড়তে পারবে, সো দ্যাট ইজ সামহাট ফিক্সড, ঠিক আছে। একটা এক্সপেরিমেন্টের থ্রুতে দেখা গেছিল ওটা অ্যাভারেজ টাইম স্কেল 0.9 সেকেন্ড মতো থাকে, সো ওটা একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা জোনাকি সেটা একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি, 0.9 সেকেন্ড মতো অ্যাভারেজ ধরে যেতে পারে, একটু আপ ডাউন হতে পারে, কনসিডার ইট ফিক্সড। এবার তোর ধর একটা জায়গাতে থাউজেন্ডস অফ জোনাকি আছে, কোনো একটা জোনাকি ধর তোর হঠাৎ করে মানে মানে কয়েকটা জোনাকি জ্বলছে, দেখা যায় there is a টাইম যখন পুরো জিনিসটা ফেজ লক হয়ে যায়, মানে ওদের সবার ফেজ সেম হয়ে যায়, সবাই একসঙ্গে জ্বলে নেবে, এন্ড ইটস বিউটিফুল। এরকম অনেক ভিডিও ইউটিউবে পাবি। তো হাউ ডাজ দ্যাট হ্যাপেন? তার একটা মানে একটা ওয়ে টু এক্সপ্লেন ইজ, জোনাকিগুলো পাশের নেবারগুলোকে দেখে এবং তার সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, হালকা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করে, তাকে দেখে জাস্ট ম্যাচ করানোর চেষ্টা করে, ঠিক আছে। এটা আমরা নিজেরাও কানে শুনে, গান যখন বাজাই ইয়ে করি, সব টিউন করি, এসব আমরা করার চেষ্টা করি, ঠিক আছে। সো ওর ফ্রিকোয়েন্সি সেম থাকে, ও জাস্ট বন্ধ রাখে বেশিক্ষণ, দিয়ে স্টার্ট করে ঠিক টাইমে, ঠিক আছে। এরকম করতে করতে দেখা যায় একটা ফেজ লক হয়ে যায় সবার, কিন্তু এই যে অনসেটটা হচ্ছে, এটা একটা বাইফার্কেশন, এটা একটা ফেজ ট্রানজিশন, ঠিক আছে। সবাই আউট অফ ফেজ থেকে সবাই ইন ফেজ, এটা একটা ফেজ ট্রানজিশন। এবং এটা শুধু জোনাকিতে না, এটা আমি বলছিলাম মেট্রোনোমে দেখা যায়, ফরেস্ট ফায়ারে দেখা যায়, একটা দুটো থেকে হঠাৎ করে একটা হিউজ অ্যামাউন্ট অফ ইয়ে হচ্ছে। সো এই আউটব্রেক গুলো স্টাডি করতে গেলে, যেহেতু এগুলো কি বলবো একটা পিরিয়ডিক ব্যাপার, উই নিড টু স্টাডি ইট ইন আ পিরিয়ডিক ওয়ে। মানে এই যে এতদিন পড়ছিলাম, এটাকে বলা হয় ফ্লোজ ইন আ লাইন। মানে লাইনে ফ্লোটা হচ্ছিল, ফ্লোটা কোথাও এসে থেমে যাচ্ছিল, আবার অন্য কোথাও ধর ফ্লোটা বেরিয়ে যাচ্ছিল। সো দে আর অল ফ্লোজ অন আ লাইন। However, if my line itself has to be divided in periodic parts, এটা কিন্তু অলরেডি একটা অঙ্কে করেছি যেখানে পিরিয়ডিক পার্ট ডিভাইড করতে হয়েছিল, বেশ কয়েকটা অঙ্কে করেছি। তাহলে সেটাকে আমি এরকম ফ্লো ইন আ লাইন কনসিডার না করে ফ্লো ইন আ সার্কেল কনসিডার করে নিতেই পারি, কি এসে যায় আমার, জাস্ট প্রত্যেকবার ওখানে গিয়ে স্টার্ট হবে আবার, ঠিক আছে। দিস ইজ দ্য বেসিক আইডিয়া। শুরু করলাম, ফ্লো হচ্ছে, মানে এই থেকে ধর এই যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপরে পয়েন্টটা আবার এখানে, মানে এখানে এসে আবার তৈরি হলো। and this is possible in many functions যেগুলো পিরিয়ডিক। এরকম ভাবে ফ্লো কনসিডার করতে পারি, মানে বেসিক্যালি যেটা 1D লাইনের ক্ষেত্রে পরপর যাচ্ছিল, মানে 2π অন্তর অন্তর, আমি ইনস্টেড এইভাবে ভাবছি যে এখান থেকে গিয়ে আবার এখান থেকে রিজেনারেট হচ্ছে জিনিসটা। কনসিডার করতেই পারি সেরকম ফাংশনসকে যারা এরকম পিরিয়ডিক, ঠিক আছে। and this makes it easier to study these models, এই ফায়ারফ্লাই মডেল যেগুলো নিয়ে স্টাডি করাবো। so these are called flows on a circle. it is still 1D, it is not 2D, because এই 1D টাকেই রিপ্রেজেন্ট করেছি এরকম ভাবে, it is still 1D, ঠিক আছে। however it makes us think in easier ways. কিন্তু এগুলোকে অ্যানালিসিস করবো কি করে? এখানে যেমন আমি থিটা ডটের গ্রাফ আঁকছিলাম, এঁকে বোঝার চেষ্টা করছিলাম, সুবিধা হচ্ছিল। এখানে এই থিটাটাই এরকম বেঁকিয়ে দিয়েছি, তাহলে এখানে থিটা ডটটা আঁকাটা খুব কঠিন হয়ে যাবে, সেই জন্য এখানে আর গ্রাফগুলো কোরম ভাবে না এঁকে একটু মাথায় ভাবতে হবে কি হচ্ছে। একটা এক্সাম্পল দিই, খুব সহজে বুঝতে পারবে। থিটা ডট ইকুয়াল টু সাইন থিটা, এটাকে ধর প্লট করবো। আচ্ছা, অ্যারোগুলোকে মুছি। জাস্ট মনে রাখবি যে আমার একবার ঘুরে এলে এই পয়েন্টটা তখন 2π হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4π, 8, 6π যা কিছু হচ্ছে। সো আমি ওইভাবে কনসিডার করবোই না, আমি মনে করবো জিরো থেকেই, মানে এই জিনিসটা এরকমই বারবার হচ্ছে, আই জাস্ট কনসিডার আ ক্লক, ঠিক আছে। তাহলে ডাইনামিক্সটা কিরকম হবে? এখানে পাই, আমরা এইগুলোকে এইভাবে অ্যানালিসিস করি, যেহেতু গ্রাফ আঁকতে পারছি না, মানে এটাই যেহেতু থিটা স্কেল, তাহলে আমরা জিনিসটাকে এইভাবে অ্যানালিসিস করি যে দেখি যে জিরো থেকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমরা সবসময় ভাববো যে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ বেড়েছে, কারণ তোর জিওমেট্রিতেও তাই করা হয়, জিওমেট্রি বলছি, ট্রিগনোমেট্রিতেও, সব কিছুতে অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে অ্যাঙ্গেলগুলোকে ভাবা হয়। সো মনে করবো থিটা ইজ ইন দিস ডিরেকশন ইনক্রিজিং, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, থিটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, সবসময় তাই ধরে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই রিজিয়নগুলোতে থিটা ডট কি হবে?
থিটা ডট উইল বি তোর বেসিক্যালি থিটা ডট ইকুয়াল টু সাইন থিটা। সো এই রিজনগুলো মানে হচ্ছে সাইন 0 থেকে পাই এর মধ্যে, এবং তোরা জানিস সাইন 0 থেকে পাই এর মধ্যে পজিটিভ থাকে। তাহলে এই পুরো রিজিয়ন জুড়ে থিটা ডট ইজ পজিটিভ, তার মানে ফ্লোটা বাড়তে থাকবে, মানে থিটাটাকে বাড়িয়ে নিয়ে যাবে। বুঝতে পারলি? আবার বলছি যে এইখানে থিটা ডটটাকে আঁকতে পারছি না, তাহলে মনে মনে ভাবতে হবে। মনে মনে কি ভাবছি যে 0 থেকে পাই এর মধ্যে যেই ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা পজিটিভ কিনা। ফাংশনটা পজিটিভ দেখতে পাচ্ছি, তার মানে থিটা ডট ইনক্রিজ করছে এই রিজিয়নে, তার মানে ফ্লোটাকে মানে থিটাটাকে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছে। হাউএভার পাই এর পরেই ওটা নেগেটিভ, পাই থেকে 2 পাই, তার মানে এই এরিয়াতে থিটা ডটকে কমাচ্ছে। কমাচ্ছে মানে হচ্ছে এই দিকে গেলে বাড়বে থিটা, পাই থেকে 2 পাই হবে। কমাচ্ছে মানে এই দিকে যাবে, তার মানে এইখানে অ্যারোগুলো এরকম। তার মানে এইটা হচ্ছে আমার স্টেবল পয়েন্ট এবং এইটা আমার আনস্টেবল পয়েন্ট। দিস ইজ হাউ উই অ্যানালাইজ ফ্লোজ অন আ লাইন। তোর মনে হচ্ছে এই এক্সট্রা জিনিসটা করে কি লাভ হলো, মানে একটা বেকার জিনিস অ্যাড হলো। অ্যান্সারটা খুব শিগগিরই পরের ক্লাসেই পাবি, যে সরি এটা হচ্ছে আনস্টেবল, আনস্টেবল। পরের ক্লাসেই পাবি যে এইগুলো ইউজ করলে অ্যানালিস করাটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। আমি আজকে বলবো কেন, একটা এক্সাম্পল দিয়ে বলবো কেন ইজি হচ্ছে। এইটা একদম প্রথম দিনের অঙ্ক, মনে করে দেখ একদম প্রথম দিনে এই অঙ্কটা এসেই প্রথম কাজ করেছিলাম এক্স ডট ইকুয়াল টু সাইন এক্স। তখন তোদের করতে গিয়ে কি করতে হয়েছিল, ওই সাইন এক্স আঁকতে হয়েছিল, দিয়ে তোদেরকে বলেছিলাম এদিকে এক্স ডট আঁক, এদিকে এক্স আঁক, এদিকে যেহেতু ওপরে আছে এদিকে নিচে আছে, তার ফলে এটা হবে আউটওয়ার্ডস, এটা হবে এইদিকে, এটা আনস্টেবল, এবং এইটা হবে ইনওয়ার্ডস বিকজ এটা নিচে, কারণ এটা স্টেবল, এটা আনস্টেবল। এবং দেখ তখন এরকমই এসেছিল অ্যান্সার যে 0 আর 2 পাই আনস্টেবল, পাইটা স্টেবল, তাই অ্যান্সার এসছে। ঠিক আছে? সো বেসিক্যালি এইটা এই রিপ্রেজেন্টেশনটা করাতে কিছু চেঞ্জ হয়নি, সিস্টেমের মানে কনসিডারেশনটা ইজি হয়েছে। এবার তুই বলতেই পারিস সেটা করতে অসুবিধা কি, এটা তো ইজিই ছিল। বুঝতে পারবি খুব শিগগিরই যখন আরো সিস্টেমস নেবো তখন বুঝতে পারবি যে পিরিয়ডিক হলে এটা কনসিডার করা অনেক অনেক ইজি। ঠিক আছে? সো আমরা পরের দিন এরকম কয়েকটা এক্সাম্পল নিয়ে তারপর ফায়ারফ্লাইতে যাবো, দিয়ে দেখাবো যে কি করে ওই অনসেট অফ এগুলো হয়। খুব সহজ এবং খুব ইন্টারেস্টিং, মানে খুব নতুন কিছু শিখতে হবে না, এখন অব্দি যা শিখেছিস তাই, তবে খুব ইন্টারেস্টিং। একটা লাস্ট প্রশ্ন করে দিয়ে যাই, তোরা একটু ভাবিস যে কোনো, আচ্ছা প্রশ্ন উত্তরই বলে দিয়ে যাই, যে কোনো থিটা ডট কিন্তু ফ্লোইনা লাইন হিসেবে দেখানো যায় না। এইটা কিন্তু কনসিডার, এটা কিন্তু হতেই হবে, তবে ফ্লোইনা সার্কেল, এটা না হলে ফ্লোইনা সার্কেল হিসেবে দেখানো যাবে না। ঠিক আছে? সো থিটা ডট যদি এরকম ধরে কেউ, থিটা ডট ইকুয়াল টু থিটা, এটা কিন্তু ফ্লোইনা লাইন ধরতে কোনো অসুবিধা নেই, মানে এক্স ডট ইকুয়াল টু এক্স হলে ধরাই যায়। ফ্লোইনা লাইন হিসেবে জিনিসটা এরকম দাঁড়াবে, দিয়ে তোরা দেখবি যে এরকম এরকম, তাহলে এটা আনস্টেবল। সো ফ্লোইনা লাইন হিসেবে কনসিডার করাই যায়, বাট ফ্লোইনা সার্কেল হিসেবে কনসিডার করা যাবে না। কেন যাবে না? উত্তরটা এই মুহূর্তে তোরা দিতে পারি সেটার থেকে, এই জন্য যাবে না। আরো বেটার একটা উত্তর হচ্ছে, যদি নিজে বুঝতে চাস কেন যাবে না, সেটা হচ্ছে যে থিটা ডটের ভ্যালুটা এই এই পয়েন্টে এসে আর ইউনিক থাকবে না, কারণ থিটা ডট ইকুয়াল টু থিটা, তাহলে একবার ঘুরে আসার পর তখন এইখানে এসে ভেলোসিটিটা দাঁড়াবে 2 পাই, অথচ শুরু করার সময় ভেলোসিটি ছিল 0। তার মানে সেম পয়েন্টের ভেলোসিটি আর সেম থাকছে না, ইউনিক হচ্ছে না। সেই জন্য মানে ইনটিউটিভলি বলতে পারি যে সেই জন্য এরকম সিস্টেম হবে না। বেসিক্যালি সেই সিস্টেমগুলো হবে যে সিস্টেমগুলো এটা ফলো করে, তবেই ভেলোসিটিটা এখানে গিয়ে ইউনিক, মানে প্রত্যেকটা পয়েন্ট ইউনিক হবে, তবে এই সিস্টেমটাকে আমি স্টাডি করতে পারবো। কারণ সার্কেল কনসিডার করলে আমি ঘুরে আসার পর আর ঘুরবো না, আমি এইটুকুই কনসিডার করবো, এবং এই পয়েন্টে কি জিনিসটা ইউনিক হচ্ছে কিনা দেখি, মানে ওইটাই থাকছে কিনা। ঠিক আছে? এবং সেটা হতে গেলে ফাংশনটাকে এরকম ফাংশন হতে হবে। পরের দিন আমরা স্টাডি করব যে আমি কয়েকটা, মানে আচ্ছা না আমি মুখে কিছু বলছি না, পরের দিন আমরা স্টাডি করবো এটা নিয়ে। সো আজকে যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট ক্যাটাস্ট্রফিক থিওরি অথবা অ্যাবাউট দিস ফ্লো ইন আ সার্কেল, ইউ ক্যান আস্ক। আদারওয়াইজ আমি জাস্ট একটা ছোট্ট কথা বলে শেষ করছি। বল, কোনো প্রশ্ন থাকলে বল। ওকে, গল্পটা হচ্ছে এরকম যে বেসিক্যালি তোর suppose there are several metronomes বা several fireflies, these all have the same frequency, they are in different phase মানে কিন্তু এখানে আমি বলতে চাইছি ওই 5 পার্টটা, they are in different phase। হঠাৎ করে ওরা অনসেট অফ কি বলে একটা অনসেট অফ কোহেরেন্স হচ্ছে, লেজারের মতো কাইন্ড অফ, বাট নয় লেজারের মতো, এক্স্যাক্টলি লেজার নয় বাট কাইন্ড অফ। ঠিক আছে? হঠাৎ করে অনসেট অফ একটা কোহেরেন্স হচ্ছে,
এই ঘটনাটা কোথায় কোথায় দেখা যায়, কেন এটা এতটা ইম্পর্টেন্ট। আগের দিন জোসেফসন জাংশনে অ্যারে হিসেবে বলছিলাম যে জোসেফসন ডায়েডের প্রচুর জোসেফসন ডায়েড ধর অ্যারে করে রাখা আছে। একটা জোসেফসন ডায়েড এক একটা অসিলেটরের মতো কাজ করে, ঠিক আছে? আমি বোঝাবো ফিজিক্সটা একটুখানি। যখন অ্যারে অফ অসিলেটরস থাকে, খুব ইন্টারেস্টিং কিছু প্যাটার্নস তৈরি হয়, অসিলেটর গুলো সিঙ্ক্রোনাইজড হয়ে যায়। সিঙ্ক্রোনাইজড হয়ে গেলে অনেক সুন্দর কাজকর্ম করা যায়। মানে ধর তোর সঙ্গে আমার অসিলেটরটা সিঙ্ক্রোনাইজড, ঠিক আছে? ভবিষ্যতে যখন কেওস করবি তখন আমি বলবো যে যখন সিঙ্ক্রোনাইজ হয়ে যায় যে দুটো ইলেকট্রনিক সার্কিট, তখন এই ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে ধর আমি কোনো একটা কোড পাঠাচ্ছি, কোনো একটা সিক্রেট কোড পাঠাচ্ছি, এই এই মেশিনটা যদি ওটার সঙ্গে সিঙ্ক্রোনাইজ থাকে, তাহলে কোডটা এখানে আমি রিসিভ করতে পারবো, ইন সিঙ্ক্রনি থাকবে, ঠিক আছে? রিসিভ করে উদ্ধার করতে পারবো। এই ঘটনাগুলো কেওসের ক্ষেত্রে করা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি সিঙ্ক্রোনাইজেশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ইন কমিউনিকেশন সিস্টেমস, ইন মেনি আদার থিংস অলসো। এটা আমি হিউম্যান বিং এর রেসপেক্ট থেকে বললাম। এছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট ফিল্ডে এটা ইউজ হয়। ফর এক্সাম্পল হচ্ছে বায়োলজিতে নার্ভসের সিঙ্ক্রোনাইজেশনের দরকার হয়, কোঅর্ডিনেশন। তোর বেসিক্যালি ইম্পালস ট্রাভেল করে সাইন্যাপসের মধ্যে, সাইনাস মানে হচ্ছে নার্ভের এন্ডিং গুলো যেখানে থাকে সেখানে একটা গ্যাপ থাকে। সেই গ্যাপের মধ্যে মানে যখন ইম্পালসটা আসে, ইলেকট্রিক চার্জটা ওইখানটা এসে একটা নিউরো ট্রান্সমিটার অ্যাসিটাইল কোলাইন বা কিছু একটা নিউরো ট্রান্সমিটার অন হয়, যেটা অন হওয়ার ফলে ইম্পালসটা একটা জাম্প করে এটাই চলে যায়, ঠিক আছে? এরকম ভাবে সেভারাল নার্ভ এন্ডিং যদি এখানে থাকে, তাদেরকে প্রত্যেকে সিঙ্ক্রোনাইজড হয়ে কাজ করতে হয়, না হলে এই মোটর স্কিল মোটর ফাংশন গুলো হবে না, মানে কোঅর্ডিনেশনটা না হলে হবে না, ঠিক আছে? সো দে অল হ্যাভ টু বি সিঙ্ক্রোনাইজড। এবং দেখা যায় যে এই সিঙ্ক্রনি গুলো থেকে সরে গেলে ওরা নিজের থেকেই সিঙ্ক্রোনাইজেশনে আসার চেষ্টা করে, ঠিক জাস্ট লাইক দ্য ফায়ারফ্লাইজ। এবং প্রত্যেকটাই, এটাই নন লিনিয়ার ডাইনামিক্স এর মজা, যে ইফ ইউ হ্যাভ ওয়ান সিস্টেম, দ্যাট সিস্টেম ক্যান এক্সপ্লেন মেনি সিস্টেমস। এবং আগের দিন কেউ একজন জিজ্ঞেস করছিল ডাইমেনশনলেস করার সুবিধা কি। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বিউটিফুল অ্যাসপেক্ট অফ ডাইমেনশনলেস মানে করার। তখন তোর পুরো সিস্টেমটা এক্স এর টার্মসে হয়ে যাচ্ছে, দিয়ে দুনিয়ার যে কেউ মানে ধর কেউ আরসি সার্কিট দেখছে না কি দেখছে, ইয়ে দেখছে, প্রত্যেকটা সিস্টেমই ওই এক্স এর ইকুয়েশনটাকে ফলো করছে। তখন আর কোনো ডিফারেন্স নেই যে এটা প্রিডেটারের টার্ম নাকি এটা ভোল্টেজ নাকি এটা নাম্বার, মানে তখন জাস্ট এক্স হিসেবে কনসিডার করা যায় সিস্টেমটাকে। সো বেসিক্যালি দিস ইজ দ্য বিউটি অফ ননলিনিয়ার ডাইনামিক্স। ওয়ান্স ইউ মেক ইট ডাইমেনশনলেস, দেন ওয়ান ইকুয়েশন ক্যান বি ইউজ টু স্টাডি সেভারাল সিস্টেমস। তো এই যে পরের দিন পড়াবো সেটা থেকে দেখবি ফায়ারফ্লাইজ, এই নিউরন সিঙ্ক্রোনাইজেশন, জোসেফসন, প্রত্যেকটাই সিমিলারলি স্টাডি করা যাচ্ছে। এবং প্রথম যে এইগুলো স্টাডি করেছিল তার নাম হচ্ছে কুরামোতো। কুরামোতো KURAMOTO, হি ইজ ভেরি ফেমাস ইন দিস ফিল্ড। কুরামোতো প্রথম দেখিয়েছিল এই অনসেট অফ সিঙ্ক্রোনাইজেশনটা একটা মডেল কনসিডার করে, সেই মডেলটাকেই বলে কুরামোতো মডেল। এবং যে কোনো এরকম সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে আমাদের কুরামোতো মডেলটা পড়তেই হয়। যারা হয়তো অলরেডি কম্পিউটেশন করেছিস করেছিস, তারা বোধ হয় কুরামোতো মডেল পড়েছিস, মানে পাইথন করেছিস, হয়তো পড়েছিস, ঠিক আছে? না পড়ে থাকলে মানে ট্রাই করিস আমি বলার পর মডেলটা বানানো, খুব সুন্দর জিনিস। সো দিস ইজ বেসিক্যালি নেক্সট ডে ক্লাস, তারপরে 2D স্টার্ট হবে। 2D একদম নতুন সুন্দর একটা জিনিস, কমপ্লিট অন্য একটা জিনিস। তো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন you can ask, otherwise we will say bye today. ঠিক আছে, সো টাটা। পরের ক্লাসটা ওয়েডনেসডে করবো, পসিবলি থার্সডে করবো না, ঠিক আছে?